প্রশ্ন দেখবা যে উদ্দীপক যে সৃজনশীল গুলো আছে সেগুলো খুললেই দেখতে পারবা যে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সব থেকে বেশি এই টপিকের উপর আসছে। তার মানে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে ভালো একটা আইডিয়া রাখতে পারলে কিন্তু তুমি 2 মার্ক ইজিলি পাবা। এরপরে দেখো মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া থাকবে, স্থানাঙ্ক দেওয়া থাকবে, তাদের মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করবো। এরপরে যেটা আছে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত, দুইটা বিন্দু দেওয়া থাকবে, তৃতীয় বিন্দুটা এটা অন্তর্বিভক্ত করতেছে কত অনুপাতে, অথবা সেই অন্তর্বিভক্ত যে বিন্দুটা সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলবে। 4 নাম্বার যেটা আছে বিন্দু এবং ঢাল বা সরলরেখার সমীকরণ সংক্রান্ত। 5 নাম্বারটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ এবং সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্ব, সমান্তরাল রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই কনসেপ্টের উপর ভিত্তি করে। তো আমরা শুরুতেই কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে একটু আলোচনা করা যাক। তো দেখো আমরা কার্তেশীয় স্থানাঙ্ক যেটা সেটাকে হচ্ছে এক্স কমা ওয়াই দিয়ে প্রকাশ করি, এক্স কমা ওয়াই। আর পোলার স্থানাঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আর কমা থিটা দিয়ে প্রকাশ করি। তো কার্তেশীয় পোলারের ভিতরে একটা সম্পর্ক হচ্ছে এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, এক্স ইকুয়ালস টু হচ্ছে আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু হচ্ছে আর সাইন থিটা। এই এক্স আর ওয়াই আর আর এর মধ্যকার একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার, এটা একটা সূত্র। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আর স্কোয়ার, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এখন যেহেতু কার্তেশীয় স্থানাঙ্কে আমাদের এক্স আর ওয়াই এর বিভিন্ন রকম মান হতে পারে, অর্থাৎ দুইটাই পজিটিভ হইতে পারে। আমরা জানি এই ঘরে এক্স এবং ওয়াই দুইটাই হচ্ছে পজিটিভ, এই ঘরটাতে হচ্ছে এক্স নেগেটিভ থাকে, ওয়াই হচ্ছে পজিটিভ, এই ঘরটাতে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ। 4 নাম্বার চতুর্ভাগে এক্স থাকে পজিটিভ, ওয়াই থাকে নেগেটিভ। তাহলে 4টা চতুর্ভাগের জন্য আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক 4 রকম আছে। তাহলে 4টা কার্তেশীয় স্থানাঙ্কের জন্য আমাদের 4টা পোলার স্থানাঙ্ক তৈরি হবে। তো আর দেখো 8টা আমরা ইজিলি বের করতে পারবো, 8টা। বাট থিটাটাতেই হচ্ছে আমাদের মেইন প্রবলেম। এটা কিন্তু এমসিকিউ তেও আসে অনেকগুলো প্রশ্ন, এবং এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে একটা শর্ট ট্রিক্স বলে দিব। থিটা, আমরা প্রথম চতুর্ভাগের জন্য যে থিটাটা হবে সেই থিটা এর যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে tan ইনভার্স y ডিভাইডেড বাই হচ্ছে x, tan ইনভার্স y ডিভাইডেড বাই x। সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য যেটা হবে সেটা হচ্ছে পাই মাইনাস থিটা, পাই মাইনাস হচ্ছে থিটা। অবশ্যই মনে রাখবা থিটা এর ক্ষেত্রে tan ইনভার্স y বাই x, যদি x y পজিটিভ নেগেটিভ যাই থাকুক না কেন থিটা অলওয়েজ tan ইনভার্স y বাই x। y এর মান নেগেটিভ মানে আমরা কথা একবারে মডুলাস সাইন দিয়ে দিতে পারি, যে তোমার ধরো দ্বিতীয় চতুর্ভাগে x কি হয়, নেগেটিভ হয়, y পজিটিভ হয়, তার মানে এখানে x নেগেটিভ y পজিটিভ বসাবা, নো, দুইটাতেই পজিটিভ বসাবা। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা। থার্ড কোঅর্ডিনেটের জন্য যেটা হবে সেটা হচ্ছে পাই প্লাস হচ্ছে থিটা। এটাকে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস পাই প্লাস থিটা। এটাও হতে পারে অ্যাঙ্গেল বের করার জন্য, এটাও আমাদের হতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে আমাদের এইটা বেশি ইউজ করতে হয়। সো তোমার এমন একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া থাকলো যেটা হচ্ছে দুইটাই নেগেটিভ, এক্স আর ওয়াই, তাহলে আর বের করবা এই ফর্মুলা দিয়ে, আর কোণ বের করবা হচ্ছে পাই প্লাস থিটা দিয়ে। চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে 2 পাই মাইনাস হচ্ছে থিটা, এটা একটা সূত্র আছে, আর একটা হচ্ছে মাইনাস থিটা, এটা একটা আছে। তুমি যে কোনো একটা দিয়ে ইউজ করলেই হবে, কোনো প্রবলেম নাই। সো আমাদের কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে কি লাগে, আর আর থিটা লাগবে পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে, আর কার্তেশীয় স্থানাঙ্কে এক্স আর ওয়াই। তো আর আর থিটা দেওয়া থাকলে এক্স আর ওয়াই বের করার ফর্মুলা হচ্ছে এটা, বাট শুধু এক্স ওয়াই দেওয়া থাকলে আর বের করবে এইভাবে, আর থিটা বের করতে হবে। দেখতে হবে এক্স ওয়াই এর মানটা পজিটিভ নেগেটিভ কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করতেছে, সেই চতুর্ভাগ অনুযায়ী তোমাকে অ্যাঙ্গেল গুলো বসাতে হবে। খুব ইম্পর্টেন্ট। এগুলো থেকে দেখা যায় যে কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে কনভার্ট করতে বলে। পোলার সমীকরণ মানে কি, যেখানে শুধুমাত্র আর আর থিটা থাকবে। কার্তেশীয় সমীকরণ মানে কি, যেখানে শুধুমাত্র কার্তেশীয় স্থানাঙ্ক অর্থাৎ এক্স আর ওয়াই থাকবে। এই প্রশ্নগুলো, এই টপিকগুলোর ভিত্তিতে আমাদের বিগত বছরগুলোতে ক প্রশ্ন আসে থাকে। এখন এমসিকিউতে আসলে কি করবা, এমসিকিউতে একটা অপশন টেস্ট করা যায়। সূত্র মনে রাখলে তো একবারই সূত্র দিয়ে করতে পারবা। অপশন টেস্টটা কি করে করবা, মনে করো তোমার কাছে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, মনে করো একটার মান আছে 4, একটা দেওয়া আছে 220 ডিগ্রি। তাহলে তোমার কাছে কি দেওয়া আছে, আর দেওয়া আছে আর থিটা দেওয়া আছে। এখন তোমাকে বললো এটার কার্তেশীয় স্থানাঙ্ক বের করো, তুমি চাইলে অপশন টেস্ট করতে পারো। কিভাবে ভাইয়া, 220 ডিগ্রি, 220 ডিগ্রি এটা কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করে, কোন চতুর্ভাগ, কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করতেছে ভাইয়া, কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করে 220 ডিগ্রি। দেখো তো ভাইয়া, এইটা 0 ডিগ্রি থেকে শুরু হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি পর্যন্ত থাকে, এটা 180 ডিগ্রি পর্যন্ত থাকে, এটা হচ্ছে 3 পাই বাই 2 অর্থাৎ 270 ডিগ্রি পর্যন্ত থাকে, এরপর ঘুরে এটা আবার 2 পাই 360 ডিগ্রি হয়ে যায়। তাহলে আমার যে অ্যাঙ্গেলটা সেটা বলতেছে 220 ডিগ্রি। 220 ডিগ্রিটা কোন চতুর্ভাগে ইন্ডিকেট করে, এটা কি 180 থেকে বেশি, 270 থেকে কম। তাহলে 220 ডিগ্রি হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে ভাইয়া কি হবে, এক্স নেগেটিভ হয়, ওয়াইও নেগেটিভ হয়। তাহলে আমি অপশনে খেয়াল করব যে কোন কোন অপশনটা আমাদের এক্স ও নেগেটিভ আছে, ওয়াইও নেগেটিভ আছে, তাহলে সেটা হবে অ্যান্সার। এখন যদি অপশনে দুইটা এরকম থাকে, তখন তোমাকে ম্যাথ সূত্র দিয়েই করা লাগবে। বাট প্রথম কাজ হচ্ছে অপশন টেস্ট করা। তুমি দেখবা অ্যাঙ্গেল 220 ডিগ্রি আছে, তাহলে 220 ডিগ্রি কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে এক্স আর ওয়াই দুইটাই নেগেটিভ থাকে। ভাই ধরো তোমার কাছে একটা অ্যাঙ্গেল আসছে, মনে করো 4,
আর একটা দিয়েছে 180°। তখন তুমি কি করবা? এটার জন্য অপশন টেস্ট কি করে করবা? 4 আর 180°, তার মানে কি এই বিন্দুর উপর পড়তেছে 4 আর 180°, তাহলে এইখানে কার মান 0? এটা কোন অক্ষের উপর পড়ছে? এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর পড়লে ওয়াই এর মানটা 0 হবে, তাহলে এক্স এর একটা মান তুমি পাবা, ওয়াই এর মানটা কি হবে? 0 হবে। বাট এক্স এর যে মানটা পাবা সেটা অবশ্যই কি হবে? নেগেটিভ হবে। এক্স এর যে মানটা পাবা সেটা অবশ্যই নেগেটিভ হবে। তাইলে তুমি খেয়াল করবা যে এই যে পোলার স্থানাঙ্কটা দেওয়া আছে এই অনুযায়ী আমার কার্তেশীয় স্থানাঙ্ক এরকম কিছু একটা হবে, যেখানে ওয়াই এর ভ্যালুটা 0 হবে এবং এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে। তুমি অপশন চেক করবা এক্স এর মান কোনটাতে নেগেটিভ আছে, ওয়াই এর মান কোনটাতে 0 আছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই টাইপ থেকে সব থেকে বেশি কতে আসে এবং এমসিকিউ তেও আসে। এরপরে দেখো মধ্যবর্তী দূরত্ব। দুইটা বিন্দু দেওয়া থাকবে, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা সূত্রটা খুবই সিম্পল, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ধরো x1 y1, আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে x2 y2। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তুমি কি করে বের করবে? সূত্রটা হচ্ছে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। ভুজদ্বয়ের অন্তরের বর্গ x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ y2 মাইনাস হচ্ছে y1 তার হোল স্কয়ার দিয়ে তাকে বর্গমূল করলে আমরা কি পাবো? মধ্যবর্তী দূরত্ব পাবো। ধরো তোমার কাছে একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, তোমাকে প্রমাণ করতে বলা হলো যে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে তুমি কি করবা? প্রত্যেকটা যে বিন্দুর স্থানাঙ্ক গুলো দেওয়া থাকবে সেই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দূরত্ব বের করবা, এটার দূরত্ব বের করবা, এটার দূরত্ব বের করবা, করে দেখবা যদি তিনটা দূরত্বই সেম থাকে তখন ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব এই সূত্র দিয়ে বের করতে পারবা। যদি বলতো দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে দিয়ে বললো তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক বের করো, মধ্যবিন্দুটা বের করো, এটার মধ্যবিন্দু বের করতে বললো, এই মধ্যবিন্দুটা, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে? মধ্যবিন্দুর স্থানাঙ্কটা হবে x1, ভুজ দুইটার যে যোগ x1 প্লাস x2 তাকে 2 দিয়ে ভাগ করবা। কোটির ক্ষেত্রে কি হবে? y1 প্লাস y2 ডিভাইডেড বাই তাকে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কি মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাবো। মধ্যবিন্দু, তাহলে আমাদের কি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবা, তাদের মধ্যবিন্দু পাবা। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের কনসেপ্ট, এখান থেকে হামড়ি বেশি আসে না। এরপরে দেখো অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, এই টপিক থেকে অনেক বেশি তোমার হচ্ছে যে ইচ্ছা আসে, কি বলে সৃজনশীল কতে আসে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত এবং এমনকি গ ঘতেও আসবে। অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তর আগে কনসেপ্টটা বুঝে নাও। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 আর এই বিন্দুর স্থানাঙ্ক y1, এটা হচ্ছে x2, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে y2। তো এইখানে তাদের মধ্যবর্তী একটা বিন্দু আছে যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x, y। তো বলা হলো এই বিন্দুটা x1 y1 আর x2 y2 এই দুইটা বিন্দুকে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? x এর স্থানাঙ্ক যেটা আমরা বের করব, m1 এটার সাথে আমাদের গুণ যাবে x2, যখন তুমি x বের করবা m1 এর সাথে গুণ যাবে x2 সূত্রের প্লাস অন্তর্বিভক্ত হলে m2 এর সাথে গুণ যাবে হচ্ছে এইটা, তাহলে m2 ইনটু x1 ডিভাইডেড বাই অন্তর্বিভক্তের ক্ষেত্রে যোগ হবে m1 প্লাস হচ্ছে m2। এই সেম ভাবে আমরা কোটি বের করব, y সমান সমান তুমি যখন m1 নিবা তখন গুণ যাবে y2, তাহলে m1 y2 সূত্রের প্লাস m2 y1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস হচ্ছে m2। তাহলে এটা হচ্ছে অন্তর্বিভক্ত, যে x1 y1 দুইটা বিন্দু দেওয়া থাকবে, এই দুইটা বিন্দুর মাঝে বা কোন একটা পয়েন্টে বললো যে একটা এমন একটা বিন্দুর স্থানাঙ্ক বের করো যেটা কিনা m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটা। সেম জিনিসটা আমরা যখন বহির্বিভক্তের জন্য পড়বো, আমরা এই জিনিসটা যখন বহির্বিভক্তের জন্য পড়বো খেয়াল করো, এই বিন্দুটা x1 y1, এই বিন্দুটা x2 y2। এখন আমাকে একটা বিন্দু ধরো এই পাশে থাকলো, সেই বিন্দুটার স্থানাঙ্ক আমাকে বের করতে বললো x আর y। এখন আমরা x আর y এর বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করব? তো এই বিন্দু হতে x1 y1 বিন্দু হতে একটা অনুপাত দেওয়া থাকবে, সেটার মান আমরা ধরলাম m1। আবার এই বিন্দু থেকে এই বিন্দুর অনুপাতটা দেওয়া থাকবে m2। এখন প্রশ্ন হচ্ছে অন্তর্বিভক্ততে খুবই সিম্পল, বাট বহির্বিভক্ততে একটা প্রবলেম ফেস করতে হয়। যে ধরো এই মানটাই তোমাকে বললো এই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক দিয়ে বললো যে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করছে, 3:4 অনুপাতে বহির্বিভক্ত করছে। প্রশ্ন হচ্ছে ভাই বহির্বিভক্তের ক্ষেত্রে বিন্দু তো আমরা দুই সাইডেই দিতে পারি, এই সাইডেও বসাতে পারি, চাইলে তো এই সাইডে এই বিন্দুর স্থানাঙ্কের এই পাশে বসাবো। আমরা কোন সাইডে বসাবো সেটা ডিপেন্ড করতেছে কোন বিন্দুর স্থানাঙ্কটা আগে বলছে। যদি এই বিন্দুর স্থানাঙ্কটা আগে বলে x1 y1 তারপরে বললো x2 y2 দিয়ে বললো 3:4 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাহলে 3টা কি দেখো তো, 3টা কি কার কাছাকাছি হবে? এই বিন্দুটা আগে বলছে, তাহলে এর কাছাকাছি হচ্ছে 3 হবে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে তখন 4 হবে। তাইলে আমাকে যখন বহির্বিভক্তের কথা বলবে আমাকে দেখতে হবে যে কোন বিন্দু দিয়ে স্টার্ট করছে, এই বিন্দু দিয়ে বলছে, এই বিন্দু দিয়ে বলছে, দিয়ে বললো 3:4 অনুপাতে বহির্বিভক্ত করছে, তাহলে 3টা এর কাছাকাছি দিতে হবে, এই পাশে থাকবে বিন্দুটা। যদি বলতো 4:3 অনুপাতে বহির্বিভক্ত করছে,
4:3 অনুপাতে। তাহলে এই বিন্দু থেকে 4 একক দূরে আর এই বিন্দু থেকে 3 একক দূরে, তার মানে যার থেকে কাছে হবে বিন্দুটা, যার থেকে যে অনুপাতটার মান কাছে 4:3, তার মানে 3 পরে আছে, তাহলে বিন্দুর স্থানাঙ্কটা হবে এইটার কাছাকাছি। যদি বলতো 3:4, তাহলে 3টা আগে আছে, তাহলে স্থানাঙ্কটা হবে এইটার কাছাকাছি, অর্থাৎ এই পাশে হবে। সেক্ষেত্রে ফর্মুলা একই, জাস্ট প্লাসের জায়গায় তখন মাইনাস বসাতে হবে, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস, প্লাসের জায়গায় মাইনাস। কিন্তু বিন্দু বসানোটা আগে শিখতে হবে। কোন সাইডে নিব? বহির্বিভক্তের দুইটা সাইড, বিন্দু দুইটা দেওয়া আছে, এই সাইডে হতে পারে, এই সাইডে হইতে পারে। আমি কোন সাইডে নিব? আমাকে বলছে 3:4 অনুপাতে, তাহলে 3 আগে, তাহলে 3 এই পাশে পাবো। যদি বলতো 4:3, তাহলে এই বিন্দু থেকে 4 একক দূরে আর এই বিন্দু থেকে 3 একক দূরে হবে। সূত্র দুইটা সেম, জাস্ট বহির্বিভক্তের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস অন্তর্বিভক্তের জন্য, যা তা বাদে ফর্মুলা হচ্ছে সেম। এটা গেল হচ্ছে অন্তর্বিভক্ত বহির্বিভক্তের কনসেপ্ট। এখানে একটা জিনিস আমরা আলোচনা করতে পারি যে আমাকে অনেক সময় বলবে, আমরা একটু পরে একটা সিকিউ প্র্যাকটিস করব, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে এ আর বি, এ আর বি স্থানাঙ্ক দিয়ে আমাকে একটা বিন্দু বলে দিছে এটা সি বিন্দু আর এটা হচ্ছে ডি বিন্দু। তো তোমাকে বলেছে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 বলে দিয়েছে, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 বলে দিয়েছে। তো বলছে এ বি বিন্দু দিয়ে যে রেখাটা গঠিত হয়েছে সেই রেখাটাকে সমান 3টি খণ্ডে ভাগ করার কথা বলা হচ্ছে। সমান 3টি খণ্ডে, অর্থাৎ এই পার্টটুকু, এই পার্টটুকু আর এই পার্টটুকু তুমি সমান 3টা খণ্ডে ভাগ করছো, দিয়ে বলা হলো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করো। তাহলে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। দেখো তো দুইটা বিন্দুরই মাঝে পড়ে গেছে না, তাহলে কি অন্তর্বিভক্তের কনসেপ্ট হবে। তাহলে অন্তর্বিভক্তের কনসেপ্ট বের করতে গেলে আমরা জানি একটা বিন্দু থেকে ওই বিন্দুর অনুপাত লাগে, আর একটা বিন্দু থেকে ওই বিন্দুর অনুপাত লাগে। তাহলে এই অনুপাতটা, আর আমরা যদি এই অনুপাতটা নিই, দেখো তো, তাহলে এই অনুপাতটা হচ্ছে 1 ভাগ আর এই অনুপাতটা হচ্ছে কি 2 ভাগ, এইটুকু আর এইটুকু মিলে 2 ভাগ হচ্ছে। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে সি বিন্দু, তাহলে সি বিন্দু আমরা অন্তর্বিভক্তের সূত্র দিয়ে বের করতে পারবো। সি বিন্দুর স্থানাঙ্ক যখন তুমি বের করতে পারবা, ভাই খেয়াল করো তো, বি আর সি এই যে দুইটা বিন্দু তখন তুমি পেয়ে গেলা, তখন এই যে দূরত্ব আর এই দূরত্বটা কি ভাই সেম না? এই দূরত্ব আর এই দূরত্ব যদি সেম হয় তাহলে ডি কি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা কি ডি বের করতে পারবো। তাহলে কি প্রথমে অন্তর্বিভক্তের সূত্র দিয়ে সি বের করলাম, পরে কি মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা ডি বের করলাম, তাহলে কি সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে। ক্লিয়ার? ওকে। এরপরের টপিক যেটা আমাদের বলছে যে বিন্দু দেওয়া থাকবে একটা, একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ধরো তোমার কাছে একটা স্থানাঙ্ক দেওয়া আছে x1 আর y1, এরপর একটা ঢাল দেওয়া আছে, তোমার কাছে একটা m দেওয়া আছে, দিয়ে বললো সরল রেখার সমীকরণ করতে। তাহলে সরল রেখার সমীকরণটা কি হবে ভাই? একটা বিন্দু আর একটা ঢাল যদি দেওয়া থাকে, তাহলে সরল রেখার সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস হচ্ছে x1। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ হবে, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, যদি একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকে। y ইকুয়ালস টু mx, যদি কোনো সরল রেখা দেখতে পাই y ইকুয়ালস টু mx, অর্থাৎ মূল বিন্দুগামী সরল রেখা। এই সরল রেখাটা কি হবে ভাই? মূল বিন্দুগামী সরল রেখা। y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, এটা মূল বিন্দুগামী 9 সরল রেখার সমীকরণ। এইটার চিত্রটা কেমন হবে? এটা হচ্ছে মূল বিন্দু দিয়ে যাবে এভাবে y ইকুয়ালস টু mx, আর এটা কি মূল বিন্দুগামী 9 সরল রেখার সমীকরণ। এই যে এটার সমীকরণটা হচ্ছে এটা, এই অংশটুকুকে c বলা হয়, y ইকুয়ালস টু mx প্লাস c। হ্যাঁ, যদি তোমাকে বলতো y ইকুয়ালস টু মাইনাস mx, y ইকুয়ালস টু মাইনাস mx, তাহলে তোমার চিত্রটা কেমন হতো? y ইকুয়ালস টু মাইনাস x mx এর চিত্রটা হতো এইদিকে, y ইকুয়ালস টু মাইনাস mx, অর্থাৎ মূল বিন্দুগামী, কিন্তু ঢালটা এখন কি নেগেটিভ হয়ে যাবে। এক্ষেত্রে ঢালটা ছিল পজিটিভ। ঢালটা কি ভাই? ঢাল, এখানে যে আমরা ঢাল পড়ছি m সমান সমান বেসিক্যালি হচ্ছে tan থিটা, m সমান সমান কি tan থিটা। তাহলে আমরা এখান থেকে যে থিটাটা পাবো, এই থিটাকে যদি, এই থিটার ট্যানজেন্টটাকে আমরা বলি ঢাল। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে, যে কোণ তৈরি করে তার ট্যানজেন্টকে আমরা বলি হচ্ছে ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করবে তার ট্যানজেন্টকে বলা হয় ঢাল। ঢাল m সমান সমান হচ্ছে tan থিটা। তাহলে সরল রেখা সমীকরণ, এটা একটা সরল রেখা সমীকরণ, এটা একটা সরল রেখা সমীকরণ মূল বিন্দুগামী, এটা মূল বিন্দুগামী 9 সরল রেখা সমীকরণ, y ইকুয়ালস টু মাইনাস mx, তার মানে সরল রেখা সমীকরণটা এই দিক দিয়ে যাবে। এখন যদি তোমার কাছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে থাকলে এবার এই সরল রেখা সমীকরণটা তোমাকে বের করতে বললো। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সরল রেখা সমীকরণ হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস হচ্ছে y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস হচ্ছে x2। এটা হচ্ছে সরল রেখা সমীকরণ। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে এটা, y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 ইকুয়ালস টু x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। এটা হচ্ছে দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ বের করার ফর্মুলা। ওকে, ধরো র্যান্ডম তোমার কাছে একটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে যে এরকম 3x প্লাস 2y ইকুয়ালস টু 5, দিয়ে বললো এই সরল রেখাটার ঢাল কত, এই সরল রেখাটার ঢাল কত বের করতে বললো। তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ঢাল বের করার জন্য মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে ঢাল m ইকুয়ালস টু কি হবে?
মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা এমসিকিউ এর জন্য লাগবে, ওয়াই এর সহগ। যে তোমার কাছে সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তোমার কাছে সরল রেখার সমীকরণ দেওয়া আছে এরকম দিয়ে, বললে এটা ঢাল কত, তাহলে অ্যান্সার কি, ঢাল হবে ভাইয়া মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। অবশ্যই সরল রেখার ইকুয়েশনটাই এক্স আর ওয়াই একই পাশে থাকতে হবে, কিন্তু একই সাইডে থাকতে হবে। তাহলে কি সরল রেখার ঢাল বের করার সূত্র কি, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে সেই অনুযায়ী এটার অ্যান্সার হচ্ছে এম ইকুয়ালস টু মাইনাস 3x এর সহগ, ওয়াই এর সহগ হচ্ছে 2, তাহলে মাইনাস 3/2। এটা হচ্ছে ঢাল বের করার সহজ বা শর্টকাট। এখন প্রশ্ন হচ্ছে আমাকে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে ঢাল বের করবা কি করে। তুমি দেখছো দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখা সমীকরণ বের করার ফর্মুলা এটা, দুইটা বিন্দু দেওয়া থাকলে ঢাল কি করে বের করবা, সূত্র হচ্ছে কোটিদ্বয়ের অন্তর y2 - y1 ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর x2 - x1। এটা হচ্ছে ঢাল বের করার ফর্মুলা, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। ঢাল বের করছো, সমীকরণ বের করলা, যে কোনো একটা সরল রেখার সমীকরণ যদি দেওয়া থাকে তার ঢাল সহজে বের করবা কি করে, ঢাল বের করার সহজ হচ্ছে x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। ক্লিয়ার? এর পরের টপিকটাতে আসো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। একটা সরল রেখা, মনে করো একটা সরল রেখা আছে, সরল রেখাটা হচ্ছে এরকম, এই যে, তাহলে এই সরল রেখাটা অক্ষদ্বয়কে খণ্ড করছে না, দেখো তো, একটা সরল রেখা অক্ষদ্বয়কে এই অংশটুকু খণ্ডিত করছে, তো এই খণ্ডিত অংশের মান আমি ধরলাম হচ্ছে a। তাহলে এটার মান যদি a হয় তাহলে এটা x অক্ষের উপর হলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে, a, 0। এই যে অংশটুকু y অক্ষকে খণ্ডিত করছে, তাহলে এই অংশটুকুর মান আমি ধরলাম হচ্ছে b, তাহলে এই অংশটুকুর মান হবে 0, b। তাহলে প্রশ্নে বলেছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষকে খণ্ডিত করছে, এটা হচ্ছে ওয়াই অক্ষকে খণ্ডিত করছে, এবং উভয় অক্ষকে খণ্ডিত অংশের মধ্যবর্তী দূরত্ব কোনটা হবে ভাই, এই যে এটা। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা পিথাগোরাস সমকোণী ত্রিভুজ, তাহলে এটার মান হবে √a² + b²। তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান হচ্ছে √a² + b²। অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান কি হবে ভাই, √a² + b², √a² + b²। প্রশ্ন হচ্ছে ভাই এই যে সরল রেখাটা রেড কালার যেটা, এই সরল রেখার ইকুয়েশনটা কি হবে যদি আপনার এই বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তুমি বের করতে পারবা না। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ বের করার আগে এই সূত্রটা লিখে আসছি, বাট আমরা সহজে মনে রাখবো x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে 1। x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হচ্ছে এই যে সরল রেখাটা যেটা কিনা এক্স অক্ষকে এ অংশ খণ্ডন করছে, ওয়াই অক্ষকে বি অংশ খণ্ডন করছে, তাহলে সেই সরল রেখার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু হচ্ছে 1। র্যান্ডম তোমার কাছে একটা ইকুয়েশন আছে, ধরো 3x প্লাস 4y ইকুয়ালস টু 12 দিয়ে বললো এটা চিত্র আঁকাও। ভাইয়া এটা চিত্র কিভাবে আঁকবা, তোমার কাজ হচ্ছে এইটাকে এই ফর্মে নিয়ে চলে যাও, এটাকে এই ফর্মে নিয়ে যাও। তো এই ফর্মে যদি নিতে চাও, দেখো ডান সাইডে আমাদের 1 আছে, তাহলে 1 বানাতে হলে অবশ্যই 12 কে 12 দিয়ে ভাগ করা লাগবে। 12 আছে, তাহলে 12 কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 3x ডিভাইডেড বাই 12 প্লাস 4y ডিভাইডেড বাই হচ্ছে 12 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখানে থাকবে হচ্ছে x ডিভাইডেড বাই 4 প্লাস y ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা চিত্র কেমন হবে ভাই, এটার চিত্র হবে দেখো x অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান 4, y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান হচ্ছে 3। তাহলে আমাদের লেখচিত্র হবে এরকম, x অক্ষকে এই বিন্দুতে সেট করবে 4,0 বিন্দুতে, y অক্ষকে আমাকে সেট করবে 0,3 বিন্দুতে। তাহলে এই সরলরেখার সমীকরণের লেখচিত্র হচ্ছে এটা। তাহলে এই সরলরেখার সমীকরণের লেখচিত্র এটা। তাহলে একটা সমীকরণ দেওয়া থাকলে সেটাকে কি আকারে নিয়ে যাবা, এই আকারটাতে নিয়ে যাবা। এই আকারে নিয়ে গেলে আমাদের জন্য চিত্র আঁকা সহজ হয়। ভাই আপনি তো পজিটিভ দিয়ে দেখালেন, একটা নেগেটিভ দিয়ে দেখান তো। ধরো তোমার কাছে এমন একটা সমীকরণ দেওয়া আছে, -3x -4y ইকুয়ালস টু হচ্ছে 12 দেওয়া আছে ধরো। তাহলে এটাকে আমরা আবারও 12 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পাবো হচ্ছে -3x ডিভাইডেড বাই 12 -4y ডিভাইডেড বাই 12 ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে ফাইন, এখান থেকে আমরা পাবো x ডিভাইডেড বাই -4 প্লাস আকারে লিখলাম y ডিভাইডেড বাই -3 ইকুয়ালস টু হচ্ছে 1। এবার খেয়াল করো x এর মানও নেগেটিভ, y এর মানটাও নেগেটিভ। হ্যাঁ x এর মান নেগেটিভ, y এর মান নেগেটিভ, কোন ঘরে হইতো, x এর মান নেগেটিভ y এর মান নেগেটিভ তৃতীয় চতুর্ভাগে, যেখানে x ও নেগেটিভ y ও নেগেটিভ। তাহলে x এর মান নেগেটিভ কত ভাইয়া, -4, তাহলে -4 হচ্ছে এই বিন্দু। ভাই y এর মানটা কত, y এর মানটা -3, তাহলে -3টা কোথায়, এই বিন্দুতে। তাহলে আমাদের সরল রেখার সমীকরণটা কি হবে, এই দুইটা বিন্দু দিয়ে যে ইকুয়েশনটা, এই যেটা, এটা হচ্ছে আমাদের সরল রেখার ইকুয়েশন। তাহলে এই সরল রেখার ইকুয়েশন হচ্ছে এইটা। এখন যদি বলতে এই সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে, অক্ষদ্বয়ের সাথে এই যে ত্রিভুজ তৈরি করছে,
এই ত্রিভুজটার ক্ষেত্রফল যদি বের করতে বলতো, তাহলে তুমি কি জানো ভাই? এই বিন্দুর স্থানাঙ্ক জানো, সেটা হচ্ছে কত? 0, -3। তুমি এই বিন্দুর স্থানাঙ্ক জানো -4, 0। তাহলে এইটুকুর মান কত? 4x অক্ষের খণ্ডিত অংশে দৈর্ঘ্যের মান, এইটুকুর মান হচ্ছে 3। এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু লম্ব গুণ ভূমি, 4 × 3, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 6 স্কয়ার ইউনিট, মানে 6 বর্গ একক। তাহলে কি পারা সম্ভব? তার মানে যে কোনো সরলরেখার সমীকরণ দেওয়া থাকুক, তুমি সব সময় এই আকারে নিয়ে যাবে, নিয়ে চিত্র আঁকবা, তারপরে দেখবে ইজি হয়ে যাবে। যে কোনো সরলরেখার ঢাল বের করতে বলুক, -x এর সহগ ডিভাইডেড, এটা যদি ঢাল বের করতে বলতো -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এখানে -x এর সহগ কত আছে? -3। এখানে y এর সহগ কত আছে? -4। মাইনাস মাইনাস চলে যাবে, অ্যান্সার কত? ঢাল 3/4। এই সরলরেখার ঢাল কত হবে? 3/4। সহজে বের করতে পারবা। ওকে, এরপরে টপিক সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। দুইটা সমান্তরাল রেখা থাকবে, এই দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। প্রশ্ন হচ্ছে, আগে দুইটা সমান্তরাল রেখা তুমি বুঝবা কি করে? দুইটা রেখা যে সমান্তরাল সেটা বুঝবা কি করে? খেয়াল করো, ধরো দুইটা সরল রেখা a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু 0। এটা একটা সরল রেখা। a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এই হচ্ছে দুইটা সরল রেখা। এই দুইটা সরল রেখা কখন সমান্তরাল হবে আর কখন লম্ব হবে বুঝার উপায় কি? যদি দুইটা সরল রেখা সমান্তরাল হয়, তাহলে x এর সহগের যে অনুপাত দুইটা পাবা এবং y এর সহগের যে দুইটা অনুপাত পাবা, এই দুইটা অনুপাত সমান। এই অনুপাত দুইটা যদি সমান হয়, তবে সরল রেখাকে আমরা কি বলবো? সমান্তরাল সরল রেখা। এটা কার কন্ডিশন? এটা সমান্তরাল রেখার কন্ডিশন। সমান্তরাল, সমান্তরাল বুঝবা কি করে? দুইটা x এর সহগের অনুপাত দুইটা আর y এর সহগের অনুপাত দুইটা যদি সেম হয়। এরপরে যদি a1 a2 এইটার এটার গুণফল প্লাস b1 b2 এই দুইটার গুণফল, y এর সহগের গুণফল ইকুয়ালস টু যদি 0 হয়ে যায়, এই কন্ডিশনটা যদি ট্রু হয়, তাহলে তুমি বুঝবা এই রেখা দুইটি পরস্পরের লম্ব। এই রেখা দুইটি পরস্পরের কি ভাই? লম্ব। তাহলে দুইটা যদি সমান হয় অনুপাত, তাহলে সমান্তরাল। যদি এইভাবে গুণফলের যোগফলটা যদি 0 হয়, তাহলে পরস্পর তারা কি? লম্ব। তাহলে সমান্তরাল কি করে বুঝবা, লম্ব কি করে বুঝবা? গেল। ধরো এই দুইটা রেখা সমান্তরাল আছে। সমান্তরাল রেখার ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট দেখো কি, সহগগুলো সেম থাকবে। সহগগুলো সেম থাকবে। তাহলে এখানে চেঞ্জটা কি? এই সরল রেখার চেঞ্জ হবে শুধু ধ্রুবক পদটা c1 আর c2। শুধু পরিবর্তন হয় কি? ধ্রুবক পদ। মাথায় রাখবা, শুধু পরিবর্তন হবে কি সমান্তরাল রেখার ক্ষেত্রে? ধ্রুবক পদ। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব d। এই d বের করার ফর্মুলা কি হবে? d বের করার ফর্মুলাটা হবে এই যে ধ্রুবক দ্বয়ের বিয়োগফল c2 - c1 ডিভাইডেড বাই, শুধু তো আর c1 থাকবে না, এই সরল রেখার সমীকরণটা বেসিক্যালি থাকবে ax প্লাস by প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু 0। এই সরল রেখার সমীকরণ থাকবে ax প্লাস by প্লাস হচ্ছে c2 ইকুয়ালস টু 0। দেখো এর সহগ এই যে পুরোটা, এটা সেম আছে, ধ্রুবক পদ দুইটা আলাদা। তাহলে সমান্তরাল রেখার দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করবা কি করে? এই ধ্রুবক দুইটা পদের বিয়োগফল, তার মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের বর্গ a স্কয়ার প্লাস y এর সহগের বর্গের বর্গমূল। এটা হচ্ছে সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করার ফর্মুলা। সমান্তরাল রেখা বুঝবা কি করে, লম্ব রেখা বুঝবা কি করে, সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করবা কি করে। এরপরে আসো, একটা বিন্দু থেকে একটা সরল রেখার উপর লম্ব দূরত্ব। এবার তুমি বের করবা লম্ব দূরত্ব ভাই। তাহলে একটা বিন্দু তোমাকে দিয়ে দিছে x1 y1 বিন্দু। এই বিন্দু আর এই সরল রেখাটা ধরো ax প্লাস by প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0। তাহলে তুমি এখন বের করতে চাচ্ছ d, লম্ব দূরত্ব। বিন্দু থেকে ওই সরল রেখার উপর কি হতে হবে? লম্ব হতে হবে। তাহলে লম্ব দূরত্ব বের করবা কি করে? খুবই সহজ। এই বিন্দুটা এই রেখার উপর বসাই দিবা, ax1 প্লাস by এর জায়গায় বসাই দিবা y1 প্লাস হচ্ছে c। এটার মডুলাস করবা, কারণ মানটা পজিটিভ নেগেটিভ হতে পারে, অলওয়েজ পজিটিভ হবে। রুট ওভার x এর সহগের বর্গ y এর সহগের বর্গের বর্গমূল। এটা হচ্ছে লম্ব দূরত্ব বের করার ফর্মুলা। একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এটা। ওই বিন্দুটা ওই রেখার উপর বসাই দিতে হবে, তার মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস হচ্ছে y এর সহগের বর্গের বর্গমূল। লম্ব দূরত্ব কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো, এরপরে দুইটা সরল রেখা আমরা পড়ছি সমান্তরাল হবে। দুইটা সরল রেখা কি পড়লাম? সমান্তরাল হবে। তাহলে দুইটা সরল রেখা কখন সমান্তরাল হয়? যখন দুইটা সরল রেখার ঢাল সমান হবে। দুইটা সরলরেখা কখন সমান্তরাল হবে? যখন দুইটা সরলরেখার ঢাল সমান হবে। এই কনসেপ্টটা আমরা পড়ে আসলাম যে a1 ডিভাইডেড বাই a2 ইকুয়ালস টু b1 ডিভাইডেড বাই হচ্ছে b2। এই অনুপাতটা সেম হবে। দুইটা সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয়, দুইটা সরলরেখার ঢালের গুণফল যদি -1 হয়, তখন এরা পরস্পর লম্ব।
সেক্ষেত্রে কি পড়ছি a1 a2 প্লাস হচ্ছে b1 b2 এর যোগফলটা 0 হয়ে যাবে। এটা হচ্ছে সমান্তরালের জন্য কন্ডিশন, এটা হচ্ছে লম্বের জন্য কন্ডিশন। দুইটা সরলরেখার ঢাল বের করবা, করে দেখবা -1 হচ্ছে কিনা এক, অথবা এটা বের করে দেখবা 0 হচ্ছে কিনা। যদি 0 হয়ে যায় তাহলে পরস্পর লম্ব। এটা ছিল মোটামুটি ইকুয়েশন টাইপের। এর পরের টপিক। এবার আসো মোটামুটি কতে যেগুলো পড়ছি, কতে জাস্ট এই টপিকগুলোর বাইরে আসবে না। কতে তুমি বিগত বছরের প্রশ্নগুলো ঘাটাঘাটি করে দেখো, তার ভিত্তিতে এই প্রশ্নগুলো এই কনসেপ্টের ভিত্তিতে আসছে, এমসিকিউও তাই। প্রথম কোশ্চেনটা এখানে হচ্ছে, ধরে নাও এখানে একটা 4 আছে, টাইপিং মিস্টেক হইছে। 2x - 3y 2x - 3y = 0, আর এটাতে 4 আছে। মধ্যবর্তী দূরত্ব বলে দিছে, মধ্যবর্তী দূরত্ব 2√13 হলে k এর মান কত? আচ্ছা k এর মান কত? এখানে k ধরে নাও, তাহলে এটা k ধরো, এটা হচ্ছে k। মধ্যবর্তী দূরত্ব 2√13 হলে k এর মান নির্ণয় করতে বলছে। খুবই সিম্পল, তুমি আগে দেখো x এর সহগ কত 2, x এর সহগ কত 2, y এর সহগ কত -3, y এর সহগ কত -3, সহগ কি সেম। তাহলে আমরা কি বলতে পারি? সমান্তরাল রেখা। সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা ছিল কি? d = ধ্রুবক, ধ্রুবক পদ। এখানে ধ্রুবক পদ কোনটা? k। এখানে ধ্রুবক পদ কত? 0। এই দুইটার বিয়োগফলের মডুলাস ডিভাইডেড বাই x এর সহগের বর্গ, y এর সহগের বর্গ। x এর সহগ বর্গ করলে 4, y এর সহগ বর্গ করলে 9। এই দূরত্ব সমান সমান আমাকে কত বলে দিছে? 2√13 বলে দিছে। তাহলে উপরে থাকবে মডুলাস k, নিচেই থাকে √13, √13 এখানে গুণ হয়ে গেলে 26। k এর আমরা দুইটা মান পাবো, একটা হচ্ছে +-26। তাহলে k এর দুইটা মান পাচ্ছি আমরা, +-26। এরপরে আসো, এই বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? এটা যদি এমসিকিউ তে আসে তাহলে কিভাবে বের করবা ভাইয়া? এটা কোন চতুর্ভাগকে ইন্ডিকেট করে? এটা তৃতীয় চতুর্ভাগকে ইন্ডিকেট করে। তুমি অপশনে খেয়াল করবা, আর তো আমরা সহজে বের করতে পারবো। আর কি? আর হচ্ছে x এর সহগের বর্গ, তাহলে 1² প্লাস y এর সহগের বর্গ 1² ইকুয়ালস টু r এর মান √2। সব জায়গায় চেক করবা আর √2 আছে কিনা, গেল শেষ। থিটা আমরা চেক করব। কি করে চেক করব? এটা কোন চতুর্ভাগ? এটা তৃতীয় চতুর্ভাগ। ভাইয়া তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে অ্যাঙ্গেল কি থাকে? অ্যাঙ্গেল থাকে পাই থেকে বড়, থিটা এর মানটা 3π/2 থেকে ছোট। তার মানে আমি দেখব যে এই কন্ডিশনটা ট্রু করছে কারা। এটা হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে, বাট এটা আমাদের আসছে রিটেনে। রিটেনে আসলে কি করতে হবে? আমরা আর যেভাবে বের করছি, এটা তৃতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি, পাই প্লাস হচ্ছে থিটা, এভাবে বের করতে হয় অ্যাঙ্গেল বের করতে গেলে। তাহলে পাই প্লাস থিটা, থিটা এর জায়গায় আমরা লিখবো কি? tan ইনভার্স y ডিভাইডেড বাই x। y এর মান আছে নেগেটিভ, x এর মান নেগেটিভ, আমরা কি নেগেটিভ বসাবো? না, এখানে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1 মানে কত ভাইয়া? π/4, π/4। তাহলে পাই প্লাস π/4 মানে কত? 5π ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে আমাদের স্থানাঙ্ক পেয়ে গেছি, পোলার স্থানাঙ্ক হচ্ছে r, থিটা। তাহলে r এর মান কত ভাইয়া? r এর মান হচ্ছে √2, থিটা এর মান কত? 5π ডিভাইডেড বাই হচ্ছে 4, 5π ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের কনভার্ট। এর পরের কোশ্চেন, এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেটা হচ্ছে আমাদের ঢালের মান। তাহলে আমরা জানি ঢাল m = কি? tan থিটা। আর ঢাল কি করে বের করতে হয়? যদি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। আমরা এখান থেকে কোটিদ্বয়ের অন্তর বসাইছি, ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। ক্যালকুলেশন করলে আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে tan থিটা = হচ্ছে 1। প্রশ্ন হচ্ছে tan কত ডিগ্রির মান 1 ভাইয়া? tan 45 ডিগ্রির মান 1। তাহলে আমরা এখান থেকে থিটা যেটা, সেটা কত পাবো? 45 ডিগ্রি। তাহলে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 45 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমাদের প্রশ্নে ছিল যে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করো। তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 45 ডিগ্রি। তো এই প্রশ্নগুলো বিশেষ করে যে কনসেপ্টটুকু আলোচনা করছি, লম্ব দূরত্ব, সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব, পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, তারপরে তোমাদেরকে হচ্ছে কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে যে সমীকরণ রিলেটেড প্রশ্নগুলো, এগুলোও দেখবা যে এই টপিকগুলো থেকে ক এর প্রশ্নগুলো ক্লিয়ার হয়। এখন দেখো খ এর প্রশ্নগুলোর জন্য যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, খ এবং গ। প্রথমটাই দেখো, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। আমরা অলরেডি পড়ে ফেলছি সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সৃজনশীল থাকবেই। দুইটা সরলরেখার মধ্যবর্তী যে কোণ সংক্রান্ত, এটা এখন আলোচনা করব। এরপর দেখো ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফল ইম্পর্টেন্ট। লম্ব আকার সমীকরণ, লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, এইটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট। সো আমরা এই টপিকগুলো এখন এক একটা করে আলোচনা করি। প্রথম সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক বিন্দু অলরেডি আমরা আলোচনা করে ফেলছি। সমত্রিখণ্ডক বিন্দুর কনসেপ্ট আমাদের লাগবে না, জাস্ট তোমাকে এখানে আমি একটা ইনফরমেশন দিতে চাই যে আমাদের প্রশ্নগুলো স্বাভাবিকভাবে কেমন হয়ে থাকে। সমত্রিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে স্বাভাবিকভাবে চিন্তা করো, এই বিন্দুর স্থানাঙ্কটা তোমাকে বলে দেয় যে 4,0। একটু আগে আমরা করে আসছি, এই বিন্দুর স্থানাঙ্ক বলে দিল 0,3 দিয়ে বললো এটা একটা এবি সরলরেখা। তাহলে তোমাকে বলবে এবি সরলরেখার ইকুয়েশন কত বের করতে। তাহলে আমরা খুব সম্ভবত জানি যে আমরা একটা সূত্র পড়ে আসছি, x/a প্লাস হচ্ছে y/b ইকুয়ালস টু 1।
তাহলে এক্স বাই এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান যেটা হচ্ছে 4 প্লাস বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের মান যেটার মান হচ্ছে 3 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা যদি একটা সমীকরণ বের করি 12 লসাগু নিয়ে, তাহলে এখান থেকে পাবো 3x প্লাস 4y ইকুয়ালস টু 12। এটা অথবা তুমি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা আমরা লিখে দিয়েছি, সেই সমীকরণ দিয়ে বের করে একই অ্যান্সার আসবে। আর যখন খণ্ডিত অংশের দৈর্ঘ্যের এরকম বলে দেয় তখন তুমি ডিরেক্টলি বসাতে পারো। প্রশ্ন সেটা না, প্রশ্ন তোমাকে বলবে যে এই যে দুইটা বিন্দু, এই যে রেখাটা, এই রেখাটাকে সমান 3টা ভাগে ভাগ করো, সমান 3টা ভাগে ভাগ করছি, দিয়ে বলবে এটাও ধরো পি বিন্দু, এটা বলবে কিউ বিন্দু। তোমাকে বলবে পি বিন্দু আর কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করো। খুবই সিম্পল। পি বিন্দু আর কিউ বিন্দুর স্থানাঙ্ক কি করে বের করবা ভাই? আমরা এটুকুর যে অনুপাত সেটা জানি হচ্ছে 1, আর এখান থেকে এটার যে অনুপাত সেটা আমরা জানি হচ্ছে 2। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত দিয়ে পি বিন্দু পাবা। যখন পি বিন্দু বের হয়ে যাবে ভাইয়া, পি আর এই যে বিন্দু সেটার মধ্যবিন্দু কি, সেই মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা কিউ পাবো। প্রশ্ন সেটা না, প্রশ্ন এরপরে তোমাকে বলবে এটা হচ্ছে ও বিন্দু, ও পি রেখার সমীকরণ বের করো, ও কিউ রেখার সমীকরণ বের করো, ও পি রেখার সমীকরণ বের করো, ও কিউ রেখার সমীকরণ বের করো। তুমি যখন পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা, ধরো পি বিন্দুর স্থানাঙ্ক পাবা x1 y1। এখন তোমাকে বলছে ও পি রেখার সমীকরণ। হ্যাঁ, তুমি ও বিন্দুর স্থানাঙ্ক জানো না, এটা মূল বিন্দু। তোমাকে যখন কোনো কোশ্চেন একটা সমীকরণের একটা মূল বিন্দু থাকবে আর একটা বিন্দু দেওয়া থাকবে, তখন তুমি খুবই সিম্পল ভাবে একটা সরলরেখার সমীকরণ বের করতে পারো। সেটা হচ্ছে, আমরা জানি এটা মূল বিন্দুগামী হয়, তাহলে y ইকুয়ালস টু mx। সরলরেখার সমীকরণটা কি? y ইকুয়ালস টু mx। তোমাকে বলছে ওপি রেখার সমীকরণ, তুমি যে কাজটা করবা m এর জায়গায় y1 ডিভাইডেড বাই x1 টা বসাই দিবা ইনটু x। এটা হচ্ছে যখন একটা মূল বিন্দু, সরলরেখার সমীকরণ বের করতে পারবে যখন একটা মূল বিন্দু থাকবে আর একটা বিন্দু, এই দুইটা সরলরেখার সমীকরণ, তখন সূত্র হচ্ছে এটা বসাবা y ইকুয়ালস টু mx। আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y ইকুয়ালস টু mx। m এর জায়গায় ঢাল যেটা আছে সেই জায়গায় বসাবা যে বিন্দু দিয়ে যাচ্ছে সেই পি বিন্দুর স্থানাঙ্ক y1 ডিভাইডেড বাই x1 বসাই দিবা ইনটু হচ্ছে x। এখান থেকে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পাবা। সেম ভাবে তুমি ধরো কিউ বিন্দুর স্থানাঙ্ক জানো, কিউ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 বের করবা, দিয়ে তোমাকে যদি এখন ও কিউ রেখার সমীকরণ বলে, আমরা কি জানি ও কিউ রেখাটা কি? মূল বিন্দু দিয়ে যাচ্ছে ভাই, মূল বিন্দু দিয়ে। তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণের ক্ষেত্রে y ইকুয়ালস টু mx, ঢালের জায়গায় কি বসাবা? y2 ডিভাইডেড বাই x2 ইনটু x। এটা হচ্ছে ও কিউ রেখার সমীকরণ পাবা। সো এভাবে কি আমরা সমত্রিখণ্ডক বিন্দু বের করব, তারপরে ওপি রেখা ও কিউ রেখার সমীকরণ বের করব। এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে পরীক্ষাতে। এরপর নেক্সট দেখো, যে টপিকটা সবথেকে বেশি বললাম ইম্পর্টেন্ট, দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত। ধরো তোমার কাছে দুইটা সরলরেখা দেওয়া আছে, এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ তো ভাই এটা একটা হতে পারে θ1। ভাই এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ তো এটাও একটা হইতে পারে, বাইরের দিকেও একটা হইতে পারে। তাহলে একটা সূক্ষ্ম কোণ হয়, একটা স্থূল কোণ হয়। তাহলে আমরা একটা সূত্র লিখে পাবে tan θ ইকুয়ালস টু, সূক্ষ্ম কোণ আর স্থূল কোণ দুইটাই পাই, এই জন্য আমরা কি করি? প্লাস মাইনাস দুইটা চিহ্ন দিই। tan θ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস হচ্ছে m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। এটা হচ্ছে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ সংক্রান্ত। এই সরলরেখাটার যে ঢাল সেটা হচ্ছে m1, এই সরলরেখাটার ঢাল হচ্ছে m2। তুমি তো দুইটা সরলরেখার ঢাল বের করতে পারবা, সূত্র আমরা পড়ে ফেলছি। তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে m1, এই সরলরেখার ঢাল হচ্ছে m2। তাহলে দুইটা সরলরেখার যদি ঢাল দেওয়া থাকে তাদের মধ্যবর্তী কোণ এই যে θ1, যেটা এটা বের করার ফর্মুলা হচ্ছে এটা, tan θ1 ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইনটু m2। পজিটিভ চিহ্ন কখন নিবা? হ্যাঁ, যখন তুমি সূক্ষ্ম কোণ পাবা। সূক্ষ্ম কোণের জন্য পজিটিভ, সূক্ষ্ম কোণের জন্য হচ্ছে পজিটিভ। নেগেটিভ যে কোণটা, যখন তুমি নেগেটিভ বসাবা, এটার জন্য যেটা পাবা সেটা হচ্ছে আমাদের স্থূল কোণ। সেটা হচ্ছে কি? স্থূল কোণ, স্থূল কোণ। এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা। এই টাইপস এর ম্যাথ আমরা অনেক বেশি পাবো সব থেকে। কিভাবে বেশি পাবো দেখো, আমরা জাস্ট একটা স্যাম্পল যদি বলি কোশ্চেনটা কেমন হতে পারে। ধরো তোমার কাছে একটা সামান্তরিক দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি দেওয়ার পরে তোমাকে এইটা ঢাল তোমাকে বলে দিছে m1, একটা বিন্দু তোমাকে বলে দিছে x1 y1 বিন্দু দিয়ে, এখন তোমাকে বললো এই সরলরেখার সমীকরণ আর এই সরলরেখার সমীকরণ বের করতে। তোমার কাজ হচ্ছে ভাই, এই সরলরেখাটা কি? এই বিন্দু দিয়ে গেছে, এই সরলরেখাটাও এই বিন্দু দিয়ে গেছে। তুমি যদি কোনো কারণে এটার ঢালটা বের করে ফেলতে পারো, কোনো কারণে যদি এটার ঢালটা বের করে ফেলতে পারো, এই দুইটার ঢাল যদি বের করো, একটা বিন্দু আর ঢাল যখন বের করে ফেলতে পারবা, তখন সরলরেখার সমীকরণ বের করতে পারবা না? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইনটু x মাইনাস x1। এই টাইপস এর প্রশ্ন সবথেকে বেশি আসে আমাদের। আমরা একটু পরে যখন সিকিউ দেখবো তখন দেখলে বুঝতে পারবা। এরপরে টপিক ক্ষেত্রফল সংক্রান্ত। জাস্ট এটা বলি আমরা, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের জন্য আমাদের একটা ফর্মুলা আছে, অনেকগুলোই ফর্মুলা আছে। ক্ষেত্রফল আমরা অনেকগুলো ফর্মুলা দিয়ে ইউজ করতে পারি। x1 y1 x2 y2
ইকুয়ালস টু ইনটু হচ্ছে x3 y3, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ইনটু না, x1 y1 x2 y2 আর x3 y3, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে। ক্ষেত্রফল কি করে বের করবা? খুবই সিম্পল, নির্ণায়ক দিয়ে করতে পারো, অথবা আমরা চাইলে আরেকটা পদ্ধতি ইউজ করি যে x1 y1, এরপরে x2 y2, এরপরে x3 y3। প্রথমে এভাবে আমরা সিরিয়ালে তিনটা বিন্দুর স্থানাঙ্ক বসাইছি, বসানোর পর প্রথমে যেই বিন্দুর স্থানাঙ্ক তুমি বসাইছো এটা আবার লাস্টে বসাও, x1 y1 দিয়ে ক্লোজ করে দাও, মডুলাস সাইন দিয়ে দাও। এরপরে যে কাজটা, ইকুয়ালস টু হাফ ইনটু এই x1 y2 গুণ যাবে, x2 y3 গুণ যাবে, x3 y1 গুণ যাবে, এই বরাবর সবগুলো গুণ করবা, x1 y2 গুণ করে দিলাম, প্লাস চিহ্ন হবে, এই বরাবর যখন ডান দিকে যাবা তখন প্লাস চিহ্ন হবে, প্লাস x2 y3, এরপর প্লাস x3 y1, সূত্রের মাইনাস, এবার এই দিক থেকে যাবে, এবার এই দিক থেকে গুণ যাবে, এবার এই দিক থেকে গুণ, সূত্রের মাইনাস y1 x2 মাইনাস x3 y2 মাইনাস y3 x1, এগুলো গুণ করে আমাদের সবগুলো আবার বিয়োগ করতে হবে, দিয়ে মডুলাস ক্যালকুলেশন করবা, করে হাফ দিয়ে গুণ করবা, ক্ষেত্রফলটা পেয়ে যাবা, ক্ষেত্রফল পেয়ে যাবা। এটা একটা পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে ক্ষেত্রফল কখন জিরো হইতে পারে ভাই? একটা সরল রেখার উপর যখন তিনটা বিন্দু থাকবে, একটা সরল রেখার উপর তিনটা বিন্দু যদি থাকে, ক্ষেত্রফল মানে হচ্ছে আবদ্ধ ক্ষেত্র। এখানে কি আবদ্ধ ক্ষেত্র তৈরি করছে? করে নাই। তাহলে একটা সরল রেখার উপর যখন তিনটা বিন্দু, বা যেটাকে আমরা বলি সমবিন্দু, একটা সরল রেখার উপর তিনটা বিন্দু থাকতে পারে অথবা সমবিন্দু এই কথাটা থাকতে পারে, তখন ক্ষেত্রফল জিরো হবে। তখন কি করবা? ক্ষেত্রফল জিরো হবে। এই টপিক থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, ক্ষেত্রফল কিন্তু জিরো হবে। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার জন্য আরো একটা ফর্মুলা আমি লিখে দিই নির্ণায়ক ফর্মে, x1 y1 x2 y2 x3 y3 এবং সর্বশেষ 1 1 1 বসাই দিয়ে এটাকে নির্ণায়ক করলেও আমরা কি ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটা একটা পদ্ধতি গেল, এটা একটা পদ্ধতি গেল। যখন একটা সরল রেখার উপর তিনটা বিন্দু থাকবে তখন ক্ষেত্রফলের মান জিরো হবে, কিন্তু সমবিন্দু থাকলে ক্ষেত্রফলের মান জিরো। আর একটা সহজে আমি শর্টকাট বলে দিই, যদি তোমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1 x2, এগুলো এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগবে, x2 y2, আর একটা বিন্দু 0, 0, এই তিনটা বিন্দু দিয়ে যদি এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হবে হাফ ইনটু, ভালো করে খেয়াল করো, x1 y2 সূত্রের মাইনাস y1 x2। মানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু থাকে তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হাফ ইনটু x1 y2 মাইনাস y1 x2। ঠিক আছে? এইটার যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকতো r1 থিটা 1 r2 থিটা 2 আর একটা হচ্ছে 0, 0, তাহলে এটা ক্ষেত্রফলের ফর্মুলা হবে হাফ ইনটু r1 r2 সাইন থিটা 1 মাইনাস হচ্ছে থিটা 2, অবশ্যই একটা মডুলাস সাইন দিবা, r1 r2 sin থিটা 1 মাইনাস থিটা 2। যদি পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে দুইটা বিন্দু আর একটা মূল বিন্দু তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা এটা। যদি সবগুলোই কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া থাকে, দুইটা কার্তেশীয় স্থানাঙ্ক একটা যদি মূল বিন্দু হয়, ক্ষেত্রফল ফর্মুলা হাফ ইনটু x1, এর x1 নিবা, এর y2 গুণ যাবে, এর y1 নিবা, এর x2 গুণ যাবে, বিয়োগ করে দিবা, মডুলাস সাইন দিবা, হাফ দিয়ে গুণ করবা, ক্ষেত্রফল পেয়ে যাবা। দেখো এরপরের যে টপিকটা ছিল সেটা হচ্ছে আমাদের লম্ব আকার সমীকরণ। লম্ব আকার সমীকরণ কোনটা? আমরা একটা ফর্ম লিখি যে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে p। এই সমীকরণটাকে আমরা বলি হচ্ছে লম্ব আকার সমীকরণ। এটা চিত্রে দেখতে কেমন হবে? এটা হচ্ছে সেই সরল রেখা যেটাকে আমরা বলতেছি লম্ব আকার সমীকরণ। এই রেখাটা মূল বিন্দুর সাথে দেখো, মূল বিন্দুর সাথে একটা কোণ তৈরি করছে, সেটা হচ্ছে আলফা, এবং এই রেখার উপর মূল বিন্দু থেকে যে রেখাটা টানছে এটা এর উপর কি হবে? লম্ব হবে। এই মূল বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটাকে আমরা লম্ব দূরত্ব বলি, যেটার নাম হচ্ছে p। যদি p হয় তাহলে এই যে এবি রেখাটা সেই এবি রেখার ইকুয়েশনটা হচ্ছে এটা, এবি রেখার যে সমীকরণ সেটা হচ্ছে x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু হচ্ছে p। এটাকে বলা হয় লম্ব আকার সমীকরণ। এইটাকে আমরা চাইলে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারি, এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা আবার বের করতে পারি কি করে? আমরা ওই যে x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ওই আকারে নিয়ে যে, তো সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি, দেখো x ডিভাইডেড বাই p cos আলফা। তাহলে এই cos আলফাটা উপরে চলে যাবে, তাহলে x cos আলফা, আর p নিচে চলে আসছে, ভাগ করছে p দিয়ে, এখানে থাকবে হচ্ছে y ডিভাইডেড বাই p sin আলফা ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে p বাই cos আলফা, এটাকে এই সমীকরণটাকে আমরা এটার সাথে কনভার্ট করতে পারি, x বাই a কম্পেয়ার করতে পারি, x বাই a প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই b ইকুয়ালস টু 1। তাহলে সেই অনুযায়ী আমরা জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ যে এই বিন্দুর স্থানাঙ্ক যেটা পাবো সেটা হচ্ছে p ডিভাইডেড বাই cos আলফা, 0, এই বিন্দুর যে স্থানাঙ্ক সেটা পাবো 0 ডিভাইডেড বাই p sin আলফা, 0 ডিভাইডেড বাই p sin আলফা।
তাহলে এইটাকে বলা হয় হচ্ছে লম্ব আকার সমীকরণ। সো এই টপিকটার উপর থেকে তোমার কাছে একটা পি দেওয়া থাকলো, এই অ্যাঙ্গেলটা আলফা, এটা যদি আলফা দেওয়া থাকে তাহলে তুমি ডিরেক্ট এই ইকুয়েশনটা বের করে ফেলতে পারবা। ক্লিয়ার? নেক্সট, এরপরে হচ্ছে লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ। লম্ব দ্বিখণ্ডক কোনটা দেখো, একটা রেখা এ বি রেখা, এ বি রেখা, ধরো এই এ বি রেখার ইকুয়েশন দেওয়া আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এটা হচ্ছে এ বি রেখার ইকুয়েশন তোমাকে দিয়ে দিছে। এই এ বি রেখার উপর একটা লম্ব অঙ্কন করছি, এ বি রেখার উপর একটা লম্ব অঙ্কন করছি যেটা হচ্ছে সিডি। এখন প্রশ্ন হচ্ছে লম্ব রেখার সমীকরণটা আমরা কি করে বের করব? তাহলে আমরা জানি এ বি রেখার যে ঢাল সেটা হচ্ছে যদি এম অন হয়, আর এই রেখার যে ঢাল সেটা যদি এম টু হয়, তাহলে আমরা বলতে পারি যেহেতু লম্ব, সেক্ষেত্রে একটা কনসেপ্ট আমরা পড়ে ফেলছি অলরেডি, ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে কত হবে? -1 হবে। ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1 হবে। প্রশ্ন হচ্ছে একটা ইকুয়েশন থেকে তুমি কি করে লম্ব আকার সমীকরণটা বের করবা? খুবই সিম্পল। এটা ছিল এ বি রেখার ইকুয়েশন। এটা কার ইকুয়েশন ভাইয়া? এটা হচ্ছে এ বি রেখার ইকুয়েশন। আমরা এখন বের করব সিডি রেখার ইকুয়েশন। আমরা এখন বের করব সিডি রেখার ইকুয়েশন। সিডি রেখার ইকুয়েশন বের করতে গেলে, অর্থাৎ এ বি রেখার উপর লম্ব হচ্ছে সিডি, তাহলে এ বি রেখার ইকুয়েশন যদি দেওয়া থাকে, সিডি রেখার ইকুয়েশনটা হবে এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, আর ওয়াই এর সহগ এক্স এর কাছে আসবে, বিএক্স। এক্স এর সহগ যেটা ওয়াই এর কাছে গেছে সেটার আগে একটা মাইনাস দিতে হবে, এ ওয়াই প্লাস সি, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস কে ইকুয়ালস টু 0। এই রেখার ইকুয়েশনটা হচ্ছে সিডি রেখার ইকুয়েশন। তার মানে কোন রেখা লম্ব রেখার ইকুয়েশন বের করার নিয়ম হচ্ছে এক্স এর যে সহগ সেটা ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর যে সহগ সেটা আসবে এক্স এর কাছে। ওয়াই এর কাছে যে সহগটা গিয়েছে তার আগে একটা কি চিহ্ন দিতে হবে? নেগেটিভ সাইন দিতে হবে, ধ্রুবকটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখন যে রেখার ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে সিডি রেখার ইকুয়েশন। ধরো সিডি রেখার ইকুয়েশনটা, ডি রেখাটা x1 y1 বিন্দু, ডি বিন্দুটার স্থানাঙ্ক তোমাকে বলে দিলে x1 y1 বিন্দু। তুমি তো সিডি রেখার ইকুয়েশন জানো, তাহলে এখন কি করবা? তুমি তোমার এই সমীকরণে কোনটা ধ্রুবক, কে শুধু আননোন, তাহলে কে এর মানটা বের করতে হবে। কে এর মানটা বের করতে গেলে এই রেখা কোন বিন্দুগামী? x1 y1 বিন্দুগামী, ওই বিন্দুটা বসাই দিতে হবে, ay1 প্লাস কে ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি কে এর মানটা পাবা। এই কে এর মানটা এই সমীকরণে আবার বসাই দিলে কি সিডি রেখার ইকুয়েশনটা পেয়ে যাবা। এটাকে বলা হয় হচ্ছে লম্ব রেখার সমীকরণ বের করা। এখন প্রশ্ন হচ্ছে লম্ব দ্বিখণ্ডক কোনটা ভাই? লম্ব দ্বিখণ্ডক হচ্ছে এই যে এ বিন্দু আর বি বিন্দু, এই যে সিডি রেখা তুমি লম্ব অঙ্কন করছো, এই পাশের অংশটুকু আর এই পাশের অংশটুকু, এই যে সি বিন্দু, এই সি বিন্দুটা এ বি রেখাকে সমান দুইটা খণ্ডে ভাগ করছে এবং এ বি রেখার উপর লম্ব। লম্ব দ্বিখণ্ডক মানে কি? তোমার যে রেখাটা আছে সেই রেখাটা লম্ব হবে এবং ওই রেখাটাকে সমান দুইটা খণ্ডে ভাগ করবে। তাহলে এ বিন্দুর আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি কোশ্চেনে দেওয়া থাকতো, এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকো কোশ্চেন থেকে, তুমি সি বিন্দুর স্থানাঙ্ক পেতা না? মধ্যবিন্দু সূত্র অ্যাপ্লাই করে পাবা। সি বিন্দু যখন মধ্যবিন্দু অ্যাপ্লাই করে পাবা, এ বি রেখার যেহেতু বিন্দু দেওয়া আছে তাহলে এ বি রেখার ঢাল বের করতে পারবা, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে এ বি রেখার ঢাল যদি পেয়ে যাও, সিডি রেখার ঢাল বের করতে পারবা না এই সূত্র দিয়ে, ঢাল দ্বয়ের গুণফল -1 দিয়ে m2 পেয়ে যাবা। তুমি যখন সিডি রেখার ঢাল পাবা, সি বিন্দু তো মধ্যবিন্দু দিয়ে বের করছো, তাহলে কি এই সিডি রেখার ইকুয়েশন বের করতে পারবা। এটা একটা প্রসেস। আবার আরেকটা প্রসেস হতে পারে, এ বি রেখার ইকুয়েশন দেওয়া আছে, তোমাকে বললো সিডি রেখার ইকুয়েশন বের করতে, তাহলে সিডি রেখার ইকুয়েশন মানে লম্ব রেখার ইকুয়েশন। এই লম্ব রেখা কোন বিন্দুগামী? ডি বিন্দুগামী, সেটা ভাবে একভাবে যেত। বাট যদি লম্ব দ্বিখণ্ডক বলে যেখানে দুইটা বিন্দু দেওয়া আছে, একটা এ একটা বি, তোমার কাজ হচ্ছে আগে মধ্যবিন্দু বের করা সি, এর উপর লম্ব, তাহলে এ বি রেখার ঢাল বের করা, এরপর সিডি রেখার ঢাল বের করবা, ঢাল দ্বয়ের গুণফল -1 m2 বের করবা। m2 যখন পেয়ে যাবে, অর্থাৎ এটা ঢাল পাচ্ছে m2, সি বিন্দু পাচ্ছ, তাহলে একটা ঢাল একটা বিন্দু, y - 1 ইকুয়ালস টু m ইনটু x - x1। এই সূত্র দিয়ে সিডি রেখার ইকুয়েশন পাবো বা লম্ব দ্বিখণ্ডকের ইকুয়েশন পাবো। এরপর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, মনে করো এই দুইটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ যেটা আছে থিটা, এটার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই রেখার ইকুয়েশনটা কি হবে? কোণ তো এই পাশে একটা তৈরি করে, তাহলে এইটার কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ কি হবে? তাহলে একটা হচ্ছে সূক্ষ্মকোণ, একটা হচ্ছে স্থূলকোণ। তাহলে আমার যে দুইটা সরল রেখা দেওয়া আছে, এই দুইটা সরল রেখার ইকুয়েশন যদি আমরা লিখি যে a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ইকুয়ালস টু 0, মনে করো সরল রেখার ইকুয়েশন এটা দেওয়া আছে। আর এই সরল রেখার ইকুয়েশন দেওয়া আছে a2x প্লাস b2y প্লাস হচ্ছে c2 ইকুয়ালস টু 0। প্রশ্নে বলেছে অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই দুইটা রেখা দেওয়া আছে, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ, তাদের যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। প্রসেস একটাই, সূত্র একটাই। দেখো সূত্রটা কি? সমীকরণ দুইটা আগে লিখে নাও, a1x প্লাস b1y প্লাস হচ্ছে c1 ডিভাইডেড বাই
এক্স এর সহগের বর্গ a1 স্কয়ার ওয়াই এর সহগের বর্গের বর্গমূল ইকুয়াল সূত্রের প্লাস মাইনাস বোথ সাইন। আবার যে সরলরেখা আরেকটা আছে a2x প্লাস b2y প্লাস হচ্ছে c2 ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গের ওয়াই এর সহগের বর্গের বর্গমূল। এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করার সূত্র। ভাই এখানে তো প্লাস মাইনাস দুইটা আছে, কারণ তুমি তো অন্তর্ভুক্ত কোণ তো দুইটা, একটা হয় সূক্ষ্মকোণ একটা হয় স্থূলকোণ। প্রশ্ন হচ্ছে সূক্ষ্মকোণ কখন হবে আর স্থূলকোণ কখন হবে? তুমি সমীকরণ, এই যে সমীকরণ পাবা এখান থেকে, সেটা হচ্ছে কোণের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। সমদ্বিখণ্ডক তো ভাই অন্তর্ভুক্ত কোণ তো স্থূলকোণ হতে পারে সূক্ষ্মকোণ হতে পারে, তাহলে সূক্ষ্মকোণ স্থূলকোণ বুঝবা কি করে? সেটার জন্য তোমাকে আলাদা করে একটা জিনিস মনে রাখতে হবে। যদি তোমাকে কোশ্চেনে স্পেসিফিক ভাবে বলে দেয় ভাইয়া যে সূক্ষ্মকোণের জন্য বের করো, তাহলে তোমার কাজ হচ্ছে a1 a2 প্লাস b1 b2 এই মানটা বের করা। এই মানটা যদি কিনা জিরোর থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ মান হয়, এই মানটা যদি কিনা নেগেটিভ হয়, a1 a2 প্লাস b1 b2 যদি পজিটিভ মান পাও, গুণ করে যোগ করার পর যদি এই মানটা পজিটিভ আসে, তাহলে তুমি যদি প্লাস সাইন বসাও, প্লাস সাইন বসাও, তাহলে হবে হচ্ছে স্থূলকোণ। প্লাস সাইন বসাইলে কি হবে? স্থূলকোণ। স্থূলকোণ। যদি তুমি মাইনাস সাইন বসাও, তাহলে হবে হচ্ছে সূক্ষ্মকোণ। সেম ভাবে নেগেটিভের জন্য যখন তুমি মানটা নেগেটিভ পাবা, তখন প্লাসের জন্য হচ্ছে, প্লাস সাইনের জন্য হবে সূক্ষ্মকোণ, আর মাইনাস সাইনের জন্য হচ্ছে আমাদের স্থূলকোণ। স্থূলকোণ। তার মানে তোমাকে যদি বলে কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করো, সূত্র দুইটা লিখবা, যে সমীকরণ দুইটা দেয়া থাকবে এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গের বর্গমূল, সেম কাজ, প্লাস মাইনাস দিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। সূক্ষ্মকোণ বলুক স্থূলকোণ বলুক। বাট যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় না তুমি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণটা বের করো, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে দুইটা সমীকরণ থেকে এই মানটা বের করা। বের করার পর তুমি দেখবা পজিটিভ নাকি নেগেটিভ। এখন ধরো পজিটিভ বের হয়েছে, পজিটিভ বের হওয়ার পর বললো সূক্ষ্মকোণের জন্য বের করতে বলছে, তাহলে পজিটিভ নিলে আমি সূক্ষ্মকোণের জন্য কি নিতে হবে? মাইনাস সাইন। তখন আমার আর প্লাসটা লেখার দরকার নেই, মাইনাসটা নিয়ে ক্যালকুলেশন করব। যদি বলতো স্থূলকোণ, তাহলে প্লাসটা নিয়ে ক্যালকুলেশন করব। এবার তুমি গুণ করার পর অ্যান্সারটা পাইছো নেগেটিভ, দিয়ে বললো সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ বের করো, তাহলে সূক্ষ্মকোণের জন্য কি বসাতে হবে? মাইনাস বসাতে হবে। সূক্ষ্মকোণের জন্য তখন হবে প্লাস, যখন তুমি এখানে নেগেটিভ পাবা সূক্ষ্মকোণের জন্য হয়ে যাবে সেটা পজিটিভ বসাতে হবে। তার মানে স্পেসিফিক ভাবে যদি আমাকে বলে দেয়, তাহলে আমাকে এটা চেক করে নিতে হবে সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, কোনটার জন্য প্লাস মাইনাস সেটা আমাকে দেখে নিতে হবে। বাট যদি কোনো কিছু বলা না থাকে, তাহলে ডিরেক্ট এতটুকু। এইটা পার্টটুকু ছিল হচ্ছে আমাদের খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো আমাদের বিগত বছরগুলোতে এই টপিকগুলো থেকে কি প্রশ্ন আসছে। প্রথম কোশ্চেনে বলা হচ্ছে ই বিন্দুগামী, দেখো একটা চিত্র দেওয়া আছে, ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল সরলরেখা। এ বি রেখাটা এই যেটা গেছে, এই এ বি রেখার সমান্তরাল একটা রেখা যাবে যেটা কিনা ই বিন্দুগামী। তাহলে ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল সরল রেখা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ই বিন্দুগামী রেখাটা আগে বের করতে হবে। তাহলে ই বিন্দুগামী যদি তুমি সরল রেখাটা বের করতে চাও, ই বিন্দুগামী সরল রেখাটা বলা আছে ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল। তাহলে প্রশ্ন হচ্ছে এ বি সমান্তরাল রেখা কোনটা? খুব সম্ভবত কোশ্চেনটা একটু মিস্টেক হয়েছে। কোশ্চেন এখানে এ বি সমান্তরাল রেখাটা, এটা প্রশ্নের ডাটার মধ্যে দেওয়া ছিল, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4। এটা হচ্ছে এ বি সরল রেখার সমীকরণ। তাহলে খেয়াল করো প্রথম কোশ্চেনটা, 1 নাম্বার, এ বি সরল রেখার যে ইকুয়েশন, এ বি সরল রেখার সমীকরণ, এ বি সরল রেখার ইকুয়েশন, এ বি সরল রেখার ইকুয়েশনটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4। এখন আমাকে বলছে এ বি এর সমান্তরাল, এ বি এর সমান্তরাল। তাহলে আমরা কি জানি, কোন রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন বের করতে গেলে এক্স আর ওয়াই এর সহগের কোনো পরিবর্তন হবে না, কিন্তু ধ্রুবকটার পরিবর্তন হবে। তাহলে কে ইকুয়ালস টু 0। তাহলে এটা কি বের করলাম? এ বি রেখার সমান্তরাল রেখার ইকুয়েশন বের করছি। এখন সমান্তরাল রেখাটা কোন বিন্দুগামী? ই বিন্দুগামী। এখন প্রশ্ন হচ্ছে ই বিন্দু, তুমি কি ই বিন্দুর মান জানো? ই বিন্দুর মানটা জানো না, তাহলে ই বিন্দু কি করে বের করবা? ই বিন্দু বের করার জন্য দেখো, ই বিন্দু যদি বের করতে চাও, দেখো ভালো করে খেয়াল করো, ই বিন্দু কি করে বের করবা? চিত্রে খেয়াল করো, এ বি রেখার উপর সিডি যে রেখাটা গেছে, এই সিডি রেখাটা লম্ব, এ বি রেখার উপর সিডি রেখাটা লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিডি লম্ব কি এ বি এর উপর, সিডি লম্ব হচ্ছে এ বি রেখার উপর। তাহলে আমরা যেহেতু এ বি রেখার সমীকরণ জানি, তাহলে সিডি রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। চলো,
যেহেতু এবি রেখার ইকুয়েশন x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, আমরা জানি x আর y এর সহগটা চেঞ্জ হলো, দুইটার সহগই হচ্ছে 1 অন আছে, y এর সহগের আগে একটা নেগেটিভ সাইন দিতে হয়, প্লাস হচ্ছে k1 ইকুয়ালস টু 0। এটা কার সমীকরণ পাইছি? সিডি রেখার ইকুয়েশন। প্রশ্ন হচ্ছে এই রেখাতে তোমার k1 হচ্ছে আননোন, তাহলে আননোনটা বের করতে হবে। তাহলে এই যে সিডি রেখাটা কোন বিন্দুগামী? -8 -2 বিন্দুগামী। তাহলে আমরা কি করতে পারবো? এই যে সিডি রেখা -8 -2 বিন্দুগামী, সিডি রেখা হচ্ছে -8 -2 বিন্দুগামী, -8 -2 বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা বসায় দাও, -8 + 2 হয়ে যাবে, প্লাস k1 ইকুয়ালস টু 0। তাহলে k1 এর মান আমরা পাবো হচ্ছে 6। এই 6টা এখানে বসাই দিলে x - y + 6 ইকুয়ালস টু 0। তাহলে এটা কার সমীকরণ পাইছি ভাই? সিডি রেখার ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে দেখো এবি রেখার ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে সিডির ইকুয়েশন বের করলাম, কারণ আমাদের ই বিন্দু লাগে। ভাইয়া ই বিন্দু বের করতে গেলে দেখো সিডি রেখা এক্স অক্ষকে ছেদ করছে না? সিডি রেখা এক্স অক্ষকে ছেদ করে, সিডি রেখাটা এক্স অক্ষকে ছেদ করে ই বিন্দুতে। সিডি রেখাটা এক্স অক্ষকে ছেদ করছে কি? এটা এক্স অক্ষ না, এক্স অক্ষকে ছেদ করছে কি? ই বিন্দুতে। ভাই কোন রেখা যদি এক্স অক্ষকে ছেদ করে তাহলে কার মান 0 হয়? এক্স অক্ষকে ছেদ করলে ওয়াই এর মান 0 হয়। তাহলে ওয়াই এর মান যদি এই সমীকরণে বসাই দাও, সিডি রেখা এক্স অক্ষকে ছেদ করলে আমরা বসাতে পারি ওয়াই ইকুয়ালস টু 0। ওয়াই ইকুয়ালস টু 0 যদি এই সমীকরণে বসাও, এক্স - 0 + 6 ইকুয়ালস টু 0, এক্স এর মান আসবে -6। তাহলে আমরা এখন ই বিন্দুটা পেয়ে গেলাম কত? -6, 0। এই ই বিন্দু বের করার জন্য আমাদের এতক্ষণ ধরে কাজে লাগে এই সব কিছু। তাহলে ই বিন্দু পেয়ে গেলাম। বলা ছিল ই বিন্দুগামী এ বি এর সমান্তরাল সরলরেখা। তুমি ফার্স্টে এ বি এর সমান্তরাল সরলরেখা বের করে রাখছো, বাট কোন বিন্দু দিয়ে গেছে? ই বিন্দু দিয়ে যাওয়া লাগবে, বাট ই বিন্দু জানতা না, এই জন্য ই বিন্দুটা আগে বের করছি। এখন দেখো এ বি এর সমান্তরাল রেখা, তাহলে এই সরল রেখা এখন ই বিন্দুগামী, তাহলে আমরা ই বিন্দুগামী করে দিব। ই বিন্দুগামী করলে এক্স এর জায়গায় -6, ওয়াই এর জায়গায় 0, প্লাস হচ্ছে k1 ইকুয়ালস টু আবার 0। তাহলে এখান থেকে আমরা k1 এর মান পাবো কত ভাই? k1 এর মান পাবো +6। k1 এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে x + y + 6 ইকুয়ালস টু হচ্ছে কি 0। তাহলে আমরা এটা কার সমীকরণ বের করলাম? এ বি এর সমান্তরাল ই বিন্দুগামী সমান্তরাল রেখার ইকুয়েশন পেয়ে গেছি। প্রশ্ন হচ্ছে এইটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা একটু আগেই দেখছি যে কোনো সরল রেখার সমীকরণকে কোন আকারে নিয়ে যাব ভাইয়া? x/a y/b এই আকারে। তাহলে x + y ইকুয়ালস টু কত? -6। তাহলে এটাকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই -6 প্লাস y ডিভাইডেড বাই -6 ইকুয়ালস টু হচ্ছে 1 লিখতে পারি আমরা। এটা কেন করছি? এটা করলে আমাদের সুবিধা হবে। তাহলে অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার ক্ষেত্রফল বের করতে বলছে। প্রশ্ন হচ্ছে ভাই এই সরল রেখার ইকুয়েশনটা কিভাবে হবে? চিত্রে যদি দেখতে চাও সরল রেখার ইকুয়েশনটা কেমন হবে, খেয়াল করো চিত্রের দিকে। x এর মানও -6, y এর মানও -6, x y দুইটাই নেগেটিভ, কোন ঘর? তৃতীয় চতুর্ভাগ। তাহলে আমাদের রেখাটা হচ্ছে এই যে অক্ষদ্বয়ের সাথে এই যে ত্রিভুজ তৈরি করছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কোথায়? ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। তাহলে ওয়াই অক্ষের উপর অবস্থান করলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, -6। এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, তাহলে -6, 0, এক্স এর মান -6। তাহলে এইটুকুর মান কত ভাইয়া? এইটুকুর মান 6। এইটুকুর মানও কত ভাইয়া? এইটুকুর মানও হচ্ছে 6। তাহলে একটা ত্রিভুজের লম্ব 6, ভূমি 6, তাহলে ক্ষেত্রফল কি করে বের করবা? আমি যদি নাম দিই ও বিন্দু, এটা ই বিন্দু, আর এটার একটা নাম দাও এফ বিন্দু, তাহলে ত্রিভুজ ও ই এফ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু লম্ব গুণ ভূমি, 6 গুণ 6, তাহলে কত? 18 স্কয়ার ইউনিট, মানে 18 বর্গ একক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? একটা ম্যাথের ভিতরে সমান্তরাল রেখার ইকুয়েশন, লম্ব রেখার ইকুয়েশন, বিন্দুর স্থানাঙ্ক বের করা, দিয়ে x/a + y/b ইকুয়ালস টু 1 এই আকারে নিয়ে যায় ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা, পুরো একটা ম্যাথ। এটা সিলেক্ট করার মূল কারণটাই ছিল যে একটা জিনিসের ভিতরে অনেকগুলো টপিক ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু বোর্ডে আসছে। এরপরে 2 নাম্বার। ওকে, আমাদের পরবর্তী যে কোশ্চেনটা সেটা বলা হচ্ছে ও বিন্দু এবং ইসি রেখার সমত্রিখণ্ডক ও বিন্দুটা, অর্থাৎ মূল বিন্দু ও বিন্দু এবং ইসি রেখা কোনটা ভাই? ইসি রেখা হচ্ছে এটা। ইসি রেখার সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের, তাহলে ইসি যে রেখাটা, এই যে রেখা, এই রেখাটা 3টা ভাগে ভাগ করতে হবে। ইসি রেখার সমত্রিখণ্ডক সমান 3 খণ্ডে ভাগ করার পর বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, এই যে সংযোগ যে রেখা,
এই সংযোগ রেখার সমদ্বিখণ্ডকের সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। তো খেয়াল করো ভাইয়া, আমরা কিন্তু শুরুতে এখানে যে সিডি রেখার ইকুয়েশনটা বের করছিলাম, এবি রেখার সরলরেখার ইকুয়েশন দেওয়া ছিল, সেখান থেকে যে সিডি লম্ব এবি, সেখান থেকে কি সিডি রেখার ইকুয়েশনটা বের করছি। এই যে সিডি রেখার ইকুয়েশন, যেটা সিডি রেখার ইকুয়েশন সেটা হচ্ছে এই যেটা। তো সিডি রেখার উপরেই তো ই বিন্দু পড়ে যাচ্ছে, তাহলে সিডি রেখার ইকুয়েশনটাকে কি আমরা সিই রেখার ইকুয়েশন বলতে পারি। তাহলে খেয়াল করো এর পরবর্তী কোশ্চেন, যেটা সিডি রেখার ইকুয়েশনটাকেই আমরা বলতে পারি কি সিই রেখার ইকুয়েশন। সিই রেখার ইকুয়েশন, তাহলে আমাদের সিই রেখার ইকুয়েশনটা কি ছিল? সিই রেখার ইকুয়েশন ছিল x - y + 6, x - y প্লাস হচ্ছে 6, x - y প্লাস হচ্ছে 6। এইটাকে এখন সমত্রিখণ্ডক করা লাগবে। তো আমরা এটাকে একটা আকারে নিয়ে যাই, সেটা হচ্ছে x - y ইকুয়ালস টু হচ্ছে -6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ডিভাইডেড বাই -6, এখানে আমরা প্লাস করে দিলাম কারণ মাইনাস দিয়ে আমরা ভাগ করতেছি, -6 এটা প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু হচ্ছে 1। কেন প্লাস হয়ে গেল বলো তো ভাই? এখানে মাইনাস হয় আছে, -6 দিয়ে যখন তুমি ভাগ করবা তখন মাইনাস মাইনাস কেটে যে প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের যে আকারটা আসতেছে এখন খেয়াল করো, এটাকে যদি আমরা চিত্র অঙ্কন করি তাহলে দেখতে কেমন হবে? x এর সাথে -6, y এর সাথে আছে 6, তাহলে x নেগেটিভ y পজিটিভ, কোন চতুর্ভাগ? সেকেন্ড কোঅর্ডিনেট। তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আমাদের চিত্র হচ্ছে এটা হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? -6,0। এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0,6। তাহলে কি আমরা ইসি রেখা আমাদের কি ছিল? এটা আমাদের ই বিন্দু ছিল, এটা আমাদের ই বিন্দু ছিল। আর একটা বিন্দু হচ্ছে সি বিন্দু। আচ্ছা একটা মিনিট, সেটা হচ্ছে সি বিন্দু, যেটা এখানে একটা খেয়াল করো, সি বিন্দু কিন্তু এই রেখার উপর পড়ে নাই। সি বিন্দুটা হচ্ছে এ বি রেখার সাথে লম্ব। সি বিন্দুটা আমরা কি করে বের করব? আমরা এ বি রেখার ইকুয়েশনটা কি ছিল? এ বি রেখার ইকুয়েশন ছিল x + y = 4। তাহলে আমরা দেখো এটা পাচ্ছি হচ্ছে সিডি রেখার ইকুয়েশন। আর এ বি রেখার ইকুয়েশনটা কি ছিল? এ বি রেখার ইকুয়েশনটা ছিল x + y = হচ্ছে 4। এটা হচ্ছে এ বি রেখার ইকুয়েশন। আর আমরা যেটা বের করছি সেটা হচ্ছে সিই রেখার ইকুয়েশন। সিই রেখার ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে x - y + 6, এই পাশে নিয়ে গেলাম -6। এই দুইটাকে যদি সমাধান করি, এই সমীকরণ দুইটাকে যদি সমাধান করি, তাহলে সি বিন্দু পাবো না। কেন বলো তো ভাইয়া? এই যে এ বি রেখা আর একটা হচ্ছে কি আমাদের সিডি রেখা, তাহলে এ বি রেখা আর সিডি রেখাকে এই বিন্দুটাতে সেট করছে না, তাহলে আমরা কি সি বিন্দুর স্থানাঙ্কটা পাবো। তাহলে আমরা এই দুটাকে সমাধান করি। সমাধান করার নিয়ম কি? ভাই যোজন বিয়োজনের ফরম্যাট। আমরা প্রথমে যোগ আছে, যোগ করে দিই, 2x = -6 + 4, তাহলে হচ্ছে -2 পাবো। x এর মান কত আসবে? x এর মান হচ্ছে -1। x এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিই আমরা, x এর মান এখানে বসাই দিলে y এর মান আসবে হচ্ছে 5। তাহলে দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি, সি বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি -1,5। আর একটা ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক অলরেডি আমরা বের করছিলাম, সেটা হচ্ছে 0,-6,0, -6,0। তাহলে প্রশ্নে বলেছে, এই চিত্রটা আমরা একটু মুছে দিই। আমাদের বলা হচ্ছে যে একটা রেখা, যে রেখাটা, এই রেখাটা হচ্ছে ই বিন্দু, এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। এইখানে হচ্ছে আমাদের একটা মূল বিন্দু আছে, এখানে হচ্ছে মূল বিন্দু আছে 0, 0। তাহলে আমি ই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো সেটা হচ্ছে কত? -6,0। সি বিন্দুর স্থানাঙ্ক, এই সি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি মাত্রই। সেই সি বিন্দুর স্থানাঙ্ক কত বের করছি ভাই? সি বিন্দুর স্থানাঙ্ক -1,5। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -1,5। এখন আমাকে বলেছে এই ইসি রেখাটাকে সমান 3টা খণ্ডে ভাগ করতে। তাহলে সমান 3টা খণ্ডে যদি আমরা ভাগ করি, এই যে সমান 3টা খণ্ডে ভাগ করছি, সমান 3টা খণ্ডে ভাগ করার পর আমি ধরে নিচ্ছি এই বিন্দুর স্থানাঙ্ক এম বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক এন বিন্দু। এটা মূল বিন্দুর সাথে অর্থাৎ ও বিন্দুর সাথে যে রেখা তৈরি করছে, ও বিন্দুর সাথে যে রেখা তৈরি করছে সেই রেখার সমীকরণ, অর্থাৎ ও এম রেখার সমীকরণ এবং ও এন রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। তাহলে আমাদের এম বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক কি করে পাবো ভাইয়া? দেখো x, y। তাহলে আমরা শুরুতে x এর মানটা বের করে ফেলি। তো এইটা ইএমটা সেটা কি 1/1, আর এই ভাগটা কত? এই ভাগটা হচ্ছে 2 ভাগ। তাহলে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে এম বিন্দুটা। তাহলে অন্তর্বিভক্ত যদি করে, তাহলে অন্তর্বিভক্ত x বের করার ফর্মুলা কি ছিল? মাইনাস, এই যে আমাদের প্লাস, এখানে হচ্ছে m1, এটার সাথে এখানে আমি যদি এটা নিই তার সাথে গুণ যাবে কোনটা ভাই? এটা নিলে x2 গুণ, তাহলে -1 সূত্রের প্লাস। এরপর আমি যখন 2 নিব তখন গুণ যাবে -6, তাহলে 2 × -6 ডিভাইডেড বাই এই দুইটার যোগফল 3, 1 + 2, তাহলে -12 আর -1, তাহলে -13 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে আমরা একটা পাইছি x এর মান। এবার আসো y এর মান। তাহলে y এর মানটা কি করে বের করব ভাই? একই ভাবে ফর্মুলা 1 × 5, 1 × 5 সূত্রের প্লাস 2 × 0, 2 × 0 ডিভাইডেড বাই, তাহলে কত আসছে? ডিভাইডেড বাই দুইটার যোগফল, অনুপাত দুইটার, তাহলে হচ্ছে 5/3। তাহলে স্থানাঙ্ক কত পাচ্ছি? 5/3। তাহলে আমরা এম বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম কত? -13/3, 5/3। তাহলে এম বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি। সেম ভাবে তুমি যখন এম বিন্দুর স্থানাঙ্ক পাবা, বলো তো সি বিন্দুর স্থানাঙ্ক তুমি জানো এন কি? এন হচ্ছে
এম এন্ড সি এর মধ্যবিন্দু, এম এন্ড সি এর কি মধ্যবিন্দু, মধ্যবিন্দু হচ্ছে এন। তাহলে আমরা মধ্যবিন্দুর সূত্র দিয়ে এন পাবো। তুমি যখন এন বিন্দুর স্থানাঙ্ক জানো, মূল বিন্দু কি ভাই 0,0 মূল বিন্দু। তাহলে আমরা দেখছি মূল বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, দুইটা সমীকরণ বের করতে বললে, একটা যদি মূল বিন্দু হয়, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে y ইকুয়ালস টু mx। এম এর জায়গায় কি বসাতে বলছি, y1 ডিভাইডেড বাই x1 ইকুয়ালস টু x। খেয়াল করে দেখো তো, আমি এখন বের করতে চাচ্ছি ও এম রেখার সমীকরণ। তাহলে একটা বিন্দু মূল বিন্দু, এম বিন্দু তুমি বের করছো, সেটা কত -13 ডিভাইডেড বাই 3 আর হচ্ছে 5/3। তাহলে এটা y এর জায়গায় আমরা বসাই দিতে পারি 5 ডিভাইডেড বাই 3, x1 এর জায়গায় আমরা বসাতে পারি -13 ডিভাইডেড বাই 3 ইনটু হচ্ছে x, 3 কেটে যাবে, তাহলে -5/13, 13টা এখানে গুণ করে দিলে -13y ইকুয়ালস টু হচ্ছে 5x। আমরা যদি 13y-টাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 5x প্লাস 13y ইকুয়ালস টু হচ্ছে 0। এইটাই হচ্ছে আমাদের ও এম রেখার সমীকরণ। এটা কি আমাদের ও এম রেখার সমীকরণ। সেম ভাবে এন বিন্দু বের করবা, এন বিন্দু বের করে সেম সূত্র y1 বাই x1 দিয়ে এন বিন্দুর স্থানাঙ্ক বসাই দিবা। এটা ছিল হচ্ছে আমাদের সমত্রিখণ্ডক। এই কনসেপ্ট আমরা এর আগেও পড়ছি, আর একবার আলোচনা করছি। এরপরে দেখো আমাদের কোশ্চেন পরবর্তী, দুইটা সরল রেখা, দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, দুইটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে যা 5,4 বিন্দুগামী। তাহলে ধরো আমাকে দুইটা সরল রেখার সমীকরণ বের করতে বলছে, এটা একটা আর এটা একটা। আমরা লম্ব দিচ্ছি কেন পরে বলবো। এই দুইটা সরল রেখা একটা বিন্দু দিয়ে গেছে, সেই বিন্দুটা হচ্ছে 5,4 বিন্দুগামী। তাহলে একটা সরল রেখা যখন একটা বিন্দুগামী হয়, তাহলে আর কি জানলে ওই সরল রেখার ওই সমীকরণটা বের করা যাবে, তার ঢাল জানলে। তাহলে আমাদের এখন টার্গেট এই সরল রেখার ঢাল বের করব, এই সরল রেখার ঢাল বের করব। তাহলে আমি যে ঢালটা বের করব সেটার নাম দিলাম হচ্ছে এম। আমরা একটা বের করবো, একটা দিয়ে দুইটার কাজ হয়ে যাবে। তাহলে দুইটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা কিনা 5,4 বিন্দুগামী, যা 5,4 বিন্দুগামী, এবং এ বি সরল রেখার সাথে এই যে দুইটা সমীকরণ বের করতে বলছে, এইটা এ বি যে সরল রেখাটা আছে তোমার কাছে, এই যে এ বি সরল রেখাটা, এই এ বি সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এ বি সরল রেখার সাথে 45 ডিগ্রি এই বরাবর যাবে, এটা হচ্ছে আমাদের সেই এ বি সরল রেখা। এ বি সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এ বি সরল রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে এমন দুইটা সরল রেখা তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে যারা 5,4 বিন্দুগামী, এবং এই যে এবি রেখাটা গেছে, এই এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে, এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে কি দেখো তো, এবি রেখা কোশ্চেনে দেওয়া আছে, এবি রেখার ঢাল পাবা। দুইটার মধ্যবর্তী এই রেখাটা তুমি জানো না, এই রেখার মধ্যবর্তী কোণ জানো, তাহলে এটা একটা রেখা, এটা একটা রেখা, তাদের মধ্যবর্তী কোণ জানো। তাহলে আমরা বলেছিলাম এই টপিকটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা। ফর্মুলাটা কি ছিল, tan 45 ডিগ্রি মধ্যবর্তী কোণ, সূত্রের হচ্ছে প্লাস মাইনাস। এরপরে কি ছিল m1 - m2, তাহলে ঢাল হচ্ছে m। এখন লাগবে এইটার ঢাল, এ বি রেখার ঢাল। আমরা এই দুইটা রেখার মধ্যবর্তী কোণের, তাহলে আমাদের ওই রেখার ঢাল কি, এই যে সমীকরণ, সমীকরণ থাকলে ঢাল কি করে বের করতে হয়, সমীকরণ থাকলে ঢাল বের করতে হয় -x এর সহগ, x এর সহগ কত 5, y এর সহগ কত 9, তাহলে -5/9। তাহলে m1 - m2, তাহলে সূত্রের এখানে প্লাস হয়ে যাবে 5 ডিভাইডেড বাই 9 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, m1 এর মান হচ্ছে m, m2 এর মান হচ্ছে -5/9। এটা হচ্ছে ফর্মুলা। tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়ালস টু উপরে হচ্ছে m প্লাস 5/9 ডিভাইডেড বাই সামনে একটা প্লাস মাইনাস 1 মাইনাস 5m ডিভাইডেড বাই হচ্ছে 9। তাহলে আমরা এখন শুধুমাত্র পজিটিভ সাইনটা নিয়ে ক্যালকুলেশন করে m এর মান বের করব, পজিটিভ সাইন। তাহলে পজিটিভ সাইন নিয়ে যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে 1 মাইনাস 5m ডিভাইডেড বাই হচ্ছে 9 ইকুয়ালস টু m প্লাস 5/9, জাস্ট পজিটিভ মান, লসাগু নাও 9, লসাগু যদি 9 নাও তাহলে এখানে পাবা 9 মাইনাস হচ্ছে 5m, এখানে যদি 9 লসাগু নাও তাহলে পাবা 9m প্লাস হচ্ছে 5। ওকে ফাইন। এরপরে উভয় পাশ থেকে এই 9 বাদ, -5m ওই পাশে যাবে 14m, এই 5 এই পাশে চলে যাবে 4, তাহলে আমাদের এই পাশে থাকতেছে হচ্ছে 14m। এখান থেকে m এর যে মান সেটা আমরা পাবো হচ্ছে 2 ডিভাইডেড বাই 7, m সমান সমান কি ভাই, m সমান সমান পাচ্ছি 2 ডিভাইডেড বাই হচ্ছে 7। এইটা আমরা পজিটিভ মান নিয়ে পাইছি। এবার আসো নেগেটিভ মানটা বসাও, নেগেটিভ। তাহলে এখানে আমাদের এটা যদি এই পাশে গুণ করে দাও, যে এই লাইনটা আমরা লিখতে পারি, সামনে জাস্ট কি থাকবে একটা মাইনাস, তাহলে 9 মাইনাস 5m, সূত্রের মাইনাস, এই যে প্লাসটা আগে প্লাস দিয়ে করছি, এবার মাইনাস দিয়ে করবো, তাহলে 9m প্লাস হচ্ছে কি 5। ওকে, তাহলে আমরা এখন গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করে দিই, মাইনাস দিয়ে গুণ করলে 9 মাইনাস 5m, এখানে গুণ করলে -9m মাইনাস 5। ওকে, এরপরে খেয়াল করো
আমাদের যদি -9m এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে হচ্ছে 4m। এই 9টাকে পাশে নিয়ে গেলে হচ্ছে -5 এর সাথে যোগ হয়ে -14। তাহলে m এর যে ভ্যালুটা, সেই m এর ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে -7 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে একটা পাচ্ছি 2 ডিভাইডেড বাই 7, আর একটা ঢাল পাচ্ছি -7/2। প্রশ্ন হচ্ছে ভাই ঢাল দুইটা, তার মানে কি সমীকরণও দুইটা পাবো? তাহলে এই যে দুইটা ঢাল বের হইছে আমাদের, এই দুইটা ঢাল হচ্ছে একটা এটার ঢাল, যেটা আমরা বলতে পারি 2 ডিভাইডেড বাই 7, আর একটা হচ্ছে এই ঢালটা যার মান হচ্ছে -7 ডিভাইডেড বাই হচ্ছে 2, -7 ডিভাইডেড বাই হচ্ছে 2। খেয়াল করো, ভালো করে খেয়াল করো, বলা ছিল এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে, এ বি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। এমন দুইটা সরল রেখা নির্ণয় করতে বলছে যেটা কিনা এবি রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে যে দুইটা সরল রেখা তুমি পাচ্ছ, এই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণ কত হচ্ছে? 90 ডিগ্রি। এই জন্য আমি শুরুতে 90 ডিগ্রি আঁকায় নিয়েছিলাম। তাহলে এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে ওই দুইটা সরল রেখার ঢালদ্বয়ের গুণফল কি হবে? -1। তুমি এই দুইটা গুণ করে দেখো, -7/2 আর 2/7 গুণ করে দেখো তো -1 হচ্ছে কিনা। এটা জাস্ট প্রুভ হলো যে তোমার ম্যাথটা সঠিক হয়েছে। এটার মাধ্যমে প্রুভ হলো যে তুমি তুমি তোমার ম্যাথটা কারেক্ট করতে পারছো। তাহলে দুইটার ঢাল গুণ করলে -1 পাচ্ছি, কেননা এই রেখা আর এই রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাদের ঢাল বের করছি, ঢাল দের গুণফল -1, তার মানে ম্যাথ ঠিক আছে। এবার কি বিন্দু বলে দিছে, এই রেখাটার ঢাল তুমি জানো, বিন্দু জানো, সমীকরণ বের করার ফর্মুলা কি? y - y1 = m × x - x1। y1 x1 বসাবা, একবার ঢাল 2/7 বসাবা, একবার -7/2 বসাবা, সমীকরণ পেয়ে যাবা, সরলরেখার ইকুয়েশন। সব থেকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটা। ক্লিয়ার? এরপর নেক্সট লাস্ট ম্যাথ আমাদের। যদি এখানে দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে, যদি এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলের মান 8 বর্গ একক হয়, এ ও বি, এই যে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের মান কত? 8 বর্গ একক হয়, তাহলে আমাকে বলছে এ বি সমীকরণটা বের করতে। ভাই এটা খেয়াল করো তো, এটা কত? 45 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। হ্যাঁ, বড় ত্রিভুজটার এটা যদি 45 ডিগ্রি তুমি পেয়ে যাও, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। কেন এটা 45 ডিগ্রি হবে? কারণ এই অ্যাঙ্গেলটা পুরোটা আবার 90 ডিগ্রি যে। তাহলে যখন কোন ত্রিভুজের, ত্রিভুজ ও এ বি তে, খেয়াল করো, ত্রিভুজ ও এ বি তে আমরা দেখতে পেলাম যে কোণ এ কোণ আর বি কোণ দুইটাই 45 ডিগ্রি। যখন একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, তখন সেই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যায়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যখন হয়, তখন দুইটা বাহু সমান, একটা ও এ বাহু সমান, ও বি বাহু সমান। এই বাহুটাকে আমরা ধরলাম এ। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব গুণ ভূমি, এ ইন্টু ভূমি ও এ, ইকুয়ালস টু ক্ষেত্রফল কত? 8 বর্গ একক। এখান থেকে এ স্কোয়ার সমান সমান আমরা কত পাবো? 16। এ এর মান কত আসবে? এ এর মান আসবে 4 +-4, বাট আমরা পজিটিভ মান নিব কারণ আমরা দূরত্ব ক্যালকুলেশন করতেছি। তাহলে এ এর মান আসছে 4। এ এর মান যদি 4 হয়, তাহলে আমরা এ এখানে 4 বসাই দিতে পারি। তাহলে ও এ ও বি যদি 4 হয়, তাহলে আমরা লিখতে পারি x/OA আমরা পড়ছি প্লাস y ডিভাইডেড বাই ও বি ইকুয়ালস টু হচ্ছে, সমীকরণের জন্য আমরা লিখি 1, x/A প্লাস y/B ইকুয়ালস টু 1। তাহলে x/O এর মানও 4, y/O b এর মানও 4, ইকুয়ালস টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়ালস টু 4। তাহলে এটা কার সমীকরণ? এ বি রেখার ইকুয়েশন। এ বি রেখার ইকুয়েশন হচ্ছে x প্লাস y ইকুয়ালস টু 4। তাহলে আমরা কি সমীকরণ বের করতে পারলাম? তুমি চাইলে কি করতে পারতা ভাই? এই বিন্দুর স্থানাঙ্ক পাইতা 4,0, এই বিন্দুর স্থানাঙ্ক পাইতা 0,4। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সমীকরণ কি করে বের করে? দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে সমীকরণ বের করে কি? সূত্র লিখে দিয়েছিলাম, লেখা আছে। অথবা তুমি চাইলে এভাবে বের করতে পারো। এটা ছিল 1 নাম্বার। এবার আসো 2 নাম্বার। 2 নম্বরে বলা হচ্ছে কোণ বিএএক্স, কোণ বিএএক্স, ভালো করে খেয়াল করো। কোণ বিএক্স কোনটা ভাই? তাহলে বিএএক্স, এই যে এইটা, এই কোণের কথা বলছে। কোণ বিএএক্স, কোণ বিএক্স এর সমদ্বিখণ্ডকের কথা বলছে। সমদ্বিখণ্ডক, তাহলে কোণের সমদ্বিখণ্ডক হয়ে গেল না? তাহলে কোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য ইকুয়েশন কয়টা লাগতো? 2টা। কোণের সমদ্বিখণ্ডকের জন্য 2টা ইকুয়েশন। এখানে 2টা ইকুয়েশন তোমাকে আগে খুঁজে বের করতে হবে। দেখো, বি এর রেখা একটা, আরেকটা রেখা এ এক্স রেখা। আমরা যখন পড়ছিলাম, প্রমাণ করছিলাম, এ একটা রেখা ছিল, এ একটা রেখা ছিল। তাহলে এখানে রেখা কোনটা? বি এর রেখা একটা, আর একটা হচ্ছে এ এক্স রেখা একটা। তাহলে এই দুইটা আমাদের কোণের সমদ্বিখণ্ডক বের করতে গেলে 2টা রেখার ইকুয়েশন লাগে। আগে 2টা রেখার ইকুয়েশন চিত্র থেকে বের করো। বি এক্স বলছে কোণ, তাহলে বি এর রেখা একটা আর একটা এ এক্স রেখা। তাহলে দেখো, বি এ রেখা, বি এ রেখা যা, এ বি রেখা তাই। তাহলে বি এ রেখা বা এ বি রেখা আমরা একটু আগে বের করছি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 4। এটা ছিল বি এ রেখা। হ্যাঁ, এক্স রেখাটা কি হবে? এক্স রেখাটা কার উপর অবস্থান করতেছে? খেয়াল করে থাকো তো,
এক্স রেখাটা কোন অক্ষের উপর অবস্থান করতেছে? এক্স অক্ষের উপর। এক্স অক্ষের উপর অবস্থান করলে তার সমীকরণ কি হয়? y ইকুয়ালস টু 0 হয়। এক্স অক্ষের উপর অবস্থানকারী সরল রেখার সমীকরণ কি? y ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটা বি এর রেখার ইকুয়েশন পাচ্ছি, একটা এক্স রেখার ইকুয়েশন পাচ্ছি, দুইটা রেখার ইকুয়েশন ডান। এখন আমাদের কি কোণের সমদ্বিখণ্ডক বলেছে, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ বলে নাই, তাহলে প্লাস মাইনাস বোথ সাইন। দেখো তাহলে সমীকরণ লেখার সিস্টেম কি ছিল? এক্স প্লাস ওয়াই, 4টাকে এপাশে নিয়ে আসো ইকুয়াল সাইনের, ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ ওয়াই এর সহগের বর্গ, এক্স এর সহগ 1 স্কয়ার ওয়াই এর সহগ 1 স্কয়ার ইকুয়ালস টু সূত্রের প্লাস মাইনাস। এরপরে কি বাকি যে সমীকরণটা y মাইনাস 0 ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ, এক্স এর সহগ নাই তাহলে 0, ওয়াই এর সহগ এখানে 1 তার বর্গ। ওকে, এবার দেখো x প্লাস ওয়াই মাইনাস 4 ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস, এখানে তো 1 থাকে, y ডিভাইডেড বাই 1 মানে y, এইখানে থাকে √2 গুণ হয়ে যাবে √2y। তাহলে একবার প্লাস নিয়ে একটা ইকুয়েশন আমরা পাবো, এখান থেকে মাইনাস নিয়ে একটা ইকুয়েশন পাবো। ভাই আমাদের কিন্তু বলে না এটা সূক্ষ্মকোণ নাকি সমদ্বিখণ্ড, সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, যার জন্য আমরা প্লাস মাইনাস দুইটা সাইন দিছি। বাট যদি বলা না থাকতো, তোমাকে যদি বলতো সূক্ষ্মকোণের জন্য কি স্থূলকোণের জন্য, তখন তোমাকে এটা চেক করা লাগতো, a1 a2 প্লাস b1 b2। চলো তো আমরা এটা একটু বের করে দেখি কি আসে। a1টা কি ছিল? a1টা ছিল x এর সহগ, a2টা কি ছিল? দ্বিতীয় সমীকরণে x এর সহগ। ভাই a1 এর মান দেখো প্রথম সমীকরণে 1, বাট a2 দ্বিতীয় সমীকরণে তো নাই, তাহলে 1 * 0 প্লাস b1, এই সমীকরণে b1 ছিল 1, তাহলে আমরা এখানে 1 বসাই দিতে পারি। পরের সমীকরণে y এর সহগ কোনটা? 1 আছে, তাহলে এখানে কত হবে? 1 হবে। তাহলে আমরা অ্যানসারটা কি পাচ্ছি? +1, তাহলে কি 0 থেকে বড় মানে পজিটিভ। যখন পজিটিভ পাচ্ছি, পজিটিভের জন্য যদি আমি প্লাস নিই, পজিটিভের জন্য আমরা যদি প্লাস নিই তাহলে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো, যদি মাইনাস নিই তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সূত্র পাবো। এটা তার মানে কোণের সমদ্বিখণ্ডক বললেই আমাদের দুইটা ইকুয়েশন লাগবে কোণের জন্য, যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ বলছে ওই দুইটা রেখার ইকুয়েশন লাগবে, তারপর ফর্মুলা হচ্ছে যেটা তোমাদেরকে শেখানো হয়েছে। যদি কোশ্চেনে উল্লেখ করে দেয় সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ, তাহলে এটা চেক করে আনতে হবে। সূক্ষ্মকোণ বললে যদি এই সেমটা আগে চেক করে দেখতে হবে পজিটিভ কিনা, পজিটিভ হলে সূক্ষ্মকোণের জন্য নেগেটিভ সাইন দিব। বুঝতে পারছো? তো মোটামুটি বলা যায় সরল রেখা চ্যাপ্টারের এই টপিকগুলো মোটামুটি বেশিরভাগ টাইমে ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সব থেকে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে।